আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা গুণগত রসায়নের এই ক্লাস 2 এর পার্ট 2টা শেষ করব, আয়ন শনাক্তকরণ এবং পৃথকীকরণ। তো আমরা দেরি না করে শুরু করছি, যেহেতু অ্যাডমিশন ক্লাস খুব দ্রুত শেষ করতে হবে। একটা নিয়ে শুরু করবো, একটা নিয়ে শেষ করব। তো এখানে আমাদের কী দেওয়া আছে, আমাদের আয়ন শনাক্তকরণে যেটা আমরা মূলত করব এই পাঠে, এটা হচ্ছে আমাদের 8টা এখানে ক্যাটায়ন দেওয়া আছে এবং 3টা অ্যানায়ন দেওয়া আছে। এগুলা শনাক্তকরণ আমাদের যা মেইনলি লাগবে এখানে, এগুলা কোন যৌগ দিয়ে শনাক্ত করা যায় এবং কি বর্ণ দেখে এদেরকে শনাক্ত করব। তো শুরু করার আগে আমি একটু স্টার দিয়ে যে 3টা পয়েন্ট লেখা আছে এটা একটু দেখি যে সোডিয়াম এবং NH4+ অ্যামোনিয়া এর সবগুলা লবণ পানিতে দ্রবণীয়। আমার 6টা ক্যাটায়নের কার্বনেট লবণ পানিতে অদ্রবণীয়। কোন 6টা? এই প্রথম 6টা, কপার 2+, অ্যালুমিনিয়াম 3+, Fe2+, Fe3+, জিঙ্ক 2+, ক্যালসিয়াম 2+। এই 6টা লবণের, এই 6টা আয়নের, 6টা ক্যাটায়নের কার্বনেট লবণ পানিতে অদ্রবণীয়, তবে HCl আবার দ্রবণীয়। সেম ক্যালসিয়াম সালফেট পানিতে অদ্রবণীয়, তবে HCl এ দ্রবণীয়। ওইটুকু আমাদের চাইনা নিলাম। এরপরে আমরা এই ক্ষেত্রে বই পড়ার আগে আমরা নিজেরা একটু গুছাই নিব। 8টা ক্যাটায়ন দেওয়া আছে এবং 3টা অ্যানায়ন। অ্যানায়ন বলা সহজ, ক্যাটায়ন নিয়ে ঝামেলা হয় এবং ক্যাটায়নের ক্ষেত্রে মূলত ঝামেলা হয় Fe2+, Fe3+, এই দুইটা নিয়ে। তো আমরা বই পড়বো অবশ্যই, তবে ছন্দ দিয়ে পড়ার কিছু নাই। আমরা গুছায় পড়বো 3 থেকে 4 বার, 5 বার যদি আমরা এইভাবে গুছায় লিখতে পারি, তাহলে আমাদের এই জিনিসটা আর কখনো ভুল হবে না এবং কোনো ছন্দেরও প্রয়োজন নাই। তো আমরা একটু আগে গুছাই নিই, আমরা দেখব যে এখন এটা কীভাবে পড়া যায়। আমরা এখন এই বোর্ডে আসছি, বোর্ডে আমরা দেখব যে আমরা কীভাবে গুছাবো। আমাদের কাছে আয়ন আছে 8টা। তো 8টার মধ্যে আমরা সিরিয়ালি কিছু জিনিস এখানে লিখি, যেমন কপার 2+, আমাদের কাছে আছে কপার 2+, এরপরে আছে Fe2+, Fe3+, অ্যালুমিনিয়াম 3+, আমাদের কাছে আছে জিঙ্ক 2+ এবং ক্যালসিয়াম 2+। এখানে 6টা ক্যাটন লেখছে, আরও 2টা ক্যাটন আমার কাছে আছে, এটা হচ্ছে গিয়ে সোডিয়াম+, NH4+। এটা আমি আলাদা করে রাখলাম, এটার আপাতত কোনো কাজ নাই। কিসের ভিত্তিতে আলাদা করলাম এটা আমি দেখাচ্ছি। এই 6টা ক্যাটায়নকে আমরা একটা যৌগ দিয়েই শনাক্ত করতে পারি। এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই 6টাকেই এটা দিয়ে করতে পারি, মানে NH4OH এর একটা সরকারি মাল বলা যায়, কারণ এটা দিয়ে সবাইকেই শনাক্ত করা যাচ্ছে। এরপর কপার 2+-এর ক্ষেত্রে আমরা দেখতে পারি যে NH4OH বাদেও আরেকটা যৌগ দিয়ে এটাকে আমরা শনাক্ত করতে পারবো। এটা হচ্ছে গিয়ে পটাশিয়াম ফেরোসায়ানাইড। আমি শুধু ফেরো লিখলাম বোঝার জন্য, এবং যেহেতু এটা আমাদের শর্ট নোট, সব কিছু লিখতে হবে না, আমরা যেই ওয়ার্ড দিয়ে বুঝতে পারি ওটুকু লিখলেই হবে, কারণ আমরা বই থেকে আবার পড়বো, এটা জাস্ট আমরা বোঝার জন্য। আয়রন 2+ এবং আয়রন 3+, এই দুইটা শনাক্তকরণের ক্ষেত্রে NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ছাড়াও আরও 3টা পরীক্ষা করা যায়। এই 3টা আমি যদি একটু লিখি, এটা হচ্ছে গিয়ে পটাশিয়াম ফেরোসায়ানাইড, এটা হচ্ছে গিয়ে পটাশিয়াম ফেরিসায়ানাইড, এবং এটা হচ্ছে কি অ্যামোনিয়াম থায়োসায়ানেট। আমি শুধু এখানে থায়ো লিখলাম, অ্যামোনিয়াম থায়োসায়ানেট, এটা আমরা বইয়ে পড়বো। তাইলে Fe2+, Fe3+ এর ক্ষেত্রে 4টা পরীক্ষা, NH4OH, পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরিসায়ানাইড, পটাশিয়াম অ্যামোনিয়াম থায়োসায়ানাইড। অ্যালুমিনিয়াম 3+, এই একটা বন্দা, এ শুধু সরকারি মানলে খুশি, অর্থাৎ একে পরীক্ষার জন্য আমার NH4OH এই একটা দিয়ে হয়ে যায়, আর কিছু নাই বলে। জিঙ্ক 2+ এর ক্ষেত্রে আমার আরেকটা, এটা সেই কপার 2+ এর মতো, এটা পটাশিয়াম ফেরোসায়ানাইড ইউজ হয়। ক্যালসিয়ামের ক্ষেত্রে এখানে 2টা পরীক্ষা, তবে এটা ফেরোসায়ানাইড নয়, এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়াম অক্সালেট। আমি শুধু অক্সালেট লিখি, অক্সালেট, কারণ আমরা বইটা পড়বো। অ্যামোনিয়াম অক্সালেট। এই গেল আমাদের এই 6টা ক্যাটায়নের কথা। তো আমাদের বইয়ে এই 2টা লাস্টেই দেওয়া আছে, এর আগে এই 6টা দেওয়া আছে। আমরা একটু এখান থেকে গুছাই নিলাম যে আমাদের 6টার ক্ষেত্রে NH4OH দ্বারা পরীক্ষা করা যায়, এবং বাকি সবগুলোর ক্ষেত্রে অ্যালুমিনিয়াম বাদে আরেকটা পরীক্ষা আছে, এবং Fe2+, এর আরও 3টা পরীক্ষা আছে। তো এখন যেহেতু NH4OH এটা দিয়ে সবগুলো এই 6টাই পরীক্ষা করা যায়, তাহলে এটা স্পেশাল তেমন কিছু না। স্পেশাল বলতে আমি বোঝাচ্ছি নিশ্চিতকরণ পরীক্ষা যেটা। তো যদি বলা হয় কপার 2+ এর ক্ষেত্রে নিশ্চিতকরণ পরীক্ষা কোনটা, অপশনে NH4OH থাকবে, পটাশিয়াম ফেরোসায়ানাইডও থাকবে। অবশ্যই তুমি পটাশিয়াম ফেরোসায়ানাইড দিবা, বিকজ NH4OH এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, এটা স্পেশাল কিছু না। যদি বলে জিঙ্কের ক্ষেত্রে নিশ্চিতকরণ পরীক্ষা কোনটা, পটাশিয়াম ফেরোসায়ানাইডও থাকলো অপশনে, NH4OH থাকলো, অবশ্যই তুমি পটাশিয়াম ফেরোসায়ানাইড দাগাবা, NH4OH না, যেহেতু এটা সবার ক্ষেত্রে ইউজ হয়। সেম ক্যালসিয়াম 2+ এর ক্ষেত্রে, যেটা NH4OH বাদে যা আছে এখানে অক্সালেট, এটাই হবে নিশ্চিতকরণ পরীক্ষা। Fe2+, 3+ এর ক্ষেত্রে 3টাকে বলা যায়। যদি এরকম কোনো প্রশ্ন আসে তাহলে NH4OH-কে বাদ দিয়ে যেটা থাকবে, যা আছে আমাদের বইয়ের মধ্যে, সেটার একটা দাগা দিলে হয়ে যাবে। এই একটা কাহিনী গেল। বাকি সোডিয়াম+ এবং NH4
প্লাস, এই দুইটাকে শনাক্তকরণ আমি আলাদা রাখছি, কারণ এই দুইটার শনাক্তকরণে যে যৌগ ইউজ হয় তা এই বাকি 6টার মধ্যে ইউজ হয় না। যেমন NH4 প্লাসে ইউজ হয় আমাদের নেসলার দ্রবণ, বিখ্যাত নেসলার দ্রবণ, এবং Na প্লাস বা সোডিয়াম প্লাসের ক্ষেত্রে ইউজ হয় আমার পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট K2H2SbO7। এটা আমরা বই পড়বার জন্য এখানে লিখছি না। আমরা এখান থেকে আর যা জানবো, আমাদের জানার বিষয় কি, আমাদের জানার বিষয় হচ্ছে আয়ন, এই 8টা ক্যাটায়ন এবং 3টা অ্যানায়ন, এইগুলোকে শনাক্তকরণ আমরা কোন যৌগ ইউজ করব এবং কি বর্ণ দেখে আমরা শনাক্ত করব। তো আমরা কি যৌগ দিয়ে এটাকে শনাক্ত করব এটা আমরা দেখলাম মোটামুটিভাবে। এখন কি বর্ণ, এই বর্ণটা আমরা দেখব। আমরা সহজ করছি, আমরা গুছাই পড়তেছি, বই পড়ার আগে একটু একটু গুছাই নিতেছি যাতে বই পড়লে পরে আমাদের সোজা হয়। আমরা দেখব যে কপার 2+ যেটা Fe2+, Fe3+, এবং এই NH4+, এটা বাদে আমাদের আরও দুইটা, তো মানে আমাদের আরও 3টা অ্যানায়ন দেওয়া আছে বই। এটা হচ্ছে গিয়ে ক্লোরাইড মাইনাস, SO4 2- এবং CO3 2-। তো এই 4টা বাদে কপার 2+, Fe2+, Fe3+, এবং NH4+, এই 4টা বাদে আর বাকি যত ক্যাটায়ন আছে, যত অ্যানায়ন আছে, সব সাদা হবে। যেমনি পরীক্ষা করো এদের বর্ণ সাদা হবে, মানে সাদা দেখে আমরা চিনবো যে না এটা ঠিক আছে। তাহলে আমাদের বাকি আরও 1 2 3 4 5 6টা আয়নের পড়তে হচ্ছে না, আমরা শুধু 4টা পড়বো। আমরা শুধু পড়বো 4টা, 7টা আয়ন পড়তে হচ্ছে না। আমাদের মোট 12টা দেওয়া, 8টা ক্যাটায়ন, 3টা হচ্ছে আমাদের অ্যানায়ন। এর মধ্যে আমাদের শুধু 4টা পড়তে হবে, বাকি 8টাই আমাদের পড়তে হচ্ছে না, কারণ সবাই সাদা হবে। তো এবার আমরা দেখি যে যেগুলো সাদা না, কপার 2+, Fe2+, Fe3+, NH4+, এগুলার বর্ণ কী হবে। এইটা আমি একটু নিচে যাই, নিচে গিয়ে আমি একটু লেখার চেষ্টা করি। আমরা বই অবশ্যই পড়বো, তবে বই আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমাদের মূল কনসার্ন হচ্ছে আমাদের বই, আমরা বই পড়বো। আমাদের বইয়ের বাইরে যা আছে সব হচ্ছে সাপোর্টিং, আমরা সেই সব সাপোর্টিং হিসেবে গ্রহণ করব। এটা আমরা সাপোর্টিং হিসেবে গ্রহণ করতেছি, আমরা বইয়ের আগে একটু গুছাই নিতেছি এবং আমরা মূলত বইই পড়বো পরে। আমরা এখন দেখি কপার 2+, যেটা কপার, আচ্ছা কপার 2+, এটার আমার পরীক্ষা ছিল 2টা, আমি যদি একটু দেখার চেষ্টা করি। কপার 2+ এর পরীক্ষা ছিল 2টা, একটা হচ্ছে NH4OH, আর একটা ফেরো। আমি ফেরো লিখি, এটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড, যেটা আমি শর্টকাটে লিখছি কারণ আমরা বই আবার পড়বো, আমাদের বোঝার জন্য, আমরা যে কোনোভাবে বুঝতে পারি। NH4OH এইটা একটা বর্ণ দেবে, পটাশিয়াম ফেরোসায়ানাইড একটা বর্ণ দেবে। NH4OH যেটা, এটা আমাদের বর্ণ দেবে নীল, NH4 বর্ণ দিবে নীল। হালকা যখন NH4OH দিব তখন হালকা নীল, যখন একটু বাড়াই দিব গাঢ় নীল হবে, বাট নীল মানে মূল থিম হচ্ছে নীল। ফেরোসায়ানাইড বর্ণ দিবে বাদামি, বাদামি। এই বাদামি বর্ণ এবং নীল বর্ণ তোমরা দেখবে সামনে আরো অনেক পাইতেছো, মানে এই জিনিসটা খুবই কমন একটা জিনিস, কিছু না যদি না বুঝো বাদামি নীলের মধ্যে একটা দাগা দিবা আর কি। Fe2+ এর ক্ষেত্রে আমরা দেখি, এবার Fe2+ এর ক্ষেত্রে আমাদের পরীক্ষা ছিল 4টা, আমরা যদি 4টা দিই, একটা NH4OH সেই সরকারি, এরপর পটাশিয়াম ফেরিসায়ানাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড, এবং একটা হচ্ছে গিয়ে অ্যামোনিয়াম থায়োসায়ানেট। এই 4টার ক্ষেত্রেই আমার বর্ণ তো আছে অবশ্যই, 1 2 3 4। NH4OH যেটা, এটা দিয়ে আমরা Fe2+ যখন শনাক্ত করব, Fe2+ এর ক্ষেত্রে আমার বর্ণটা হবে সবুজ, ফেরির ক্ষেত্রে এটা হবে আমাদের নীল, ফেরোর ক্ষেত্রে এটা হবে আমাদের নীল, এবং থায়োর ক্ষেত্রে এটা হবে আমার স্বচ্ছ। এই ফেরির ক্ষেত্রে এটা হবে আমাদের গাঢ় নীল, আর ফেরোর ক্ষেত্রে এটা হবে হালকা নীল। এটা গাঢ় হালকা আমি কীভাবে মনে রাখলাম এটা আমি আসছে পরে, আগে জাস্ট এখানে লেখা রাখলাম। আমি এরপরে আসছি Fe3+, যেটা Fe3+, এটার ক্ষেত্রেও যেহেতু আমাদের এই জিনিসটা সেম, আচ্ছা এই জিনিসটা আমাদের যেহেতু সেম, আমরা এইভাবে লিখি। NH4OH এর ক্ষেত্রে, Fe3+ এর ক্ষেত্রে এটা হবে আমাদের বাদামি, পটাশিয়াম ফেরিসায়ানের ক্ষেত্রে এটা হবে আমাদের বাদামি, এবং ফেরোসায়ানের ক্ষেত্রে এটা হবে আমাদের নীল, তবে এটা গাঢ় নীল, এবং থায়ো সায়ানেটের ক্ষেত্রে অ্যামোনিয়াম থায়োসায়ানেট, এটা হচ্ছে রক্ত লাল।
মূলত প্যাচ আমাদের এই Fe2+ এবং Fe3+ এর রং আলাদা করার ক্ষেত্রেই লাগে, বর্ণ আলাদা করার ক্ষেত্রেই লাগে, বাকি সবগুলো সোজা। যেমন আমরা আর কি পড়ছিলাম, চারটা আমরা যেহেতু বলছিলাম পড়বো, কপার পড়লাম, Fe2+ পড়লাম, Fe3+ পড়লাম, বাকি আছে NH4+। NH4+, এটার পরীক্ষা হয় আমাদের কি দিয়ে, এটা হয় আমাদের নেসলার দ্রবণ দিয়ে। নেসলার দ্রবণের সংকেতটা আমাদের জানতে হবে, আমরা জানবো বই থেকে। নেসলার দ্রবণ দিয়ে এটার পরীক্ষা হলে এটার বর্ণ হয় আমাদের বাদামি। তাহলে দেখতে পারতেছো বাদামি এবং নীল কালারটা এখানে খুবই কমন। আমি এখান থেকে যা হাইলাইট করার চেষ্টা করতেছি, আমরা পড়বো Fe2+, Fe3+ এর আগে, যেহেতু এই দুইটাতেই আমাদের মূলত প্যাচটা লাগে। NH4OH, আচ্ছা সবুজ সবুজ নীল নীল, এই সবুজ নীল এই রং দুটা কিন্তু খুবই কাছাকাছি। তাহলে তোমরা Fe2+ এর ক্ষেত্রে এটা মনে রাখবা যে সবুজ নীল এই রঙগুলাই হবে, এবং স্বচ্ছ যেটা নীল, নীল আকাশ, স্বচ্ছ আকাশ, এভাবে মনে রাখতে পারো মনে রাখার জন্য। Fe3+ এর ক্ষেত্রে আমরা দেখো বাদামি আছে, রক্ত লাল, এই তিনটা সেম। নীল একটা আইসা পড়ছে এক্সট্রা, তবে যেই নীল আর সেটা গাঢ় নীল। একটু তোমরা খেয়াল করো যে আমরা ফেরোসায়ানাইড দিয়ে অনেক কিছু পরীক্ষা করতেছি, এই যে ফেরোসায়ানাইড, এরপরে আমাদের ফেরোসায়ানাইড দ্বারা অনেক কিছু পরীক্ষা করছি, আমরা জিঙ্কের পরীক্ষা করছি ফেরো দিয়ে, Fe2+ তো করতেছি, Fe3+ তো করতেছি। তাহলে ফেরো দিয়ে অনেক কিছু যেহেতু পরীক্ষা করতেছি, তাই ফেরো দিয়ে যখন Fe2+, Fe3+কে পরীক্ষা করব, আমাদের বর্ণটাও সেম আসবে, এই যে নীল নীল। অর্থাৎ এই Fe3+-এ বাদামি এবং লাল এগুলা যেহেতু সেম শেডের, একটাই গ্যাঞ্জাম লাগছিল নীল, এই নীলটা কখন আসছে, যখন আমরা এই ফেরো ইউজ করছি। এবার কথাটা হচ্ছে, যেহেতু ফেরো ইউজ করছি, ফেরো সব জায়গায় ইউজ হয়, অনেকগুলো যৌগ শনাক্তকরণে ব্যবহৃত হয়, তাই Fe2+ এবং Fe3+-এর জন্য যখন আমরা ফেরো সায়ানাইড ইউজ করছি, তখন Fe2+-এর জন্য নীল আসছে, Fe3+-এর জন্য নীল আসছে। এখন কথা হচ্ছে কোনটা হালকা কোনটা গাঢ়। যেহেতু Fe3+, এটা 3 এবং এটা 2, 3 যেহেতু অবশ্যই বড়, তাই বড়র জন্য এটা হচ্ছে গাঢ়, এবং যেটা ছোট 2 এটার জন্য হালকা। মনে রাখার জন্য তোমরা তোমাদের মতো মনে রাখতে পারো। তোমরা একটা টিচার কাছে কি আশা করতে পারো, টিচার কাছে বা যার কাছে তোমরা পড়বা, তোমরা আশা করতে পারো না যে সে তোমাকে সব মুখস্থ করাই দিবে। যেহেতু পরীক্ষা তুমি দিবা, তোমার মাথা খাটাবা, তাই তোমার মাথা দিয়ে তুমি নিজের মতো মনে রাখবা। তুমি যা এক্সপেক্ট করতে পারো সেটা হচ্ছে কত সহজভাবে মনে রাখা যায়, কোনো মানে কোন জিনিসটা আসলে পড়তে হবে। যেহেতু মেডিকেলের পড়াশোনা আমরা এইচএসসিতে খুব ভালো করে আগে পড়ি, তবে এই এইচএসসির এবং মেডিকেলের পড়াশোনা কিছু আলাদা। তুমি এটুকু এক্সপেক্ট করতে পারো যে আমি তোমাকে দেখাই দিব কি পড়তে হবে মানে এইচএসসিতে তুমি কি এক্সট্রা পড়ছো যা মেডিকেলের জন্য লাগবে না, এইচএসসিতে তুমি কি কম পড়ছো যা মেডিকেলের জন্য গুরুত্বপূর্ণ এবং বেশি করে পড়তে হবে, এবং তোমাকে কিছু টেকনিক মানে দেখা দিতে পারি যাতে তুমি সহজে মনে রাখতে পারো। মনে রাখতে হবে তোমারই মনে রেখে তোমার নিজের সন্তুষ্টির জন্য, ভালো করার জন্য তোমার মাথা থেকে সব কিছু বের করতে হবে, তোমারই খাটতে হবে, পরীক্ষা তুমি নিজে দিবা। বাকি যে সহজ করে দেওয়ার ব্যাপারটা এটা আমি করছি, এবং তোমরা আশা করি উপকৃত হবা। ফেরোর গেল, এবার হচ্ছে ফেরিসায়ানাইড, পটাশিয়াম ফেরিসায়ানাইড এবং পটাশিয়াম ফেরিসায়ানাইড, এই দুইটা দিয়ে মানে পটাশিয়াম ফেরিসায়ানাইড দিয়ে Fe2+, Fe3+ শনাক্তকরণের ক্ষেত্রে Fe2+ এর ক্ষেত্রে হবে নীল, Fe3+ এর ক্ষেত্রে হবে বাদামি। নীল এবং বাদামি এটা আমরা দেখলাম যে Fe2+ এর ক্ষেত্রে নীল সবুজ এই জিনিসটা বেশি আসে, Fe3+ এর ক্ষেত্রে বাদামি লাল এই জিনিসগুলো বেশি আসে। আর সব মনে রাখা যায়, যেহেতু থায়োসায়ানাইড স্বচ্ছ, এটা স্বচ্ছ হবে রক্তলাল। NH4OH এটা বাদামি হবে, NH4OH এটা হবে সবুজ, যেহেতু নীল সবুজ কাছাকাছি, এটা এমনি মনে রাখবা যে Fe2+ এটা হচ্ছে গিয়ে আমাদের সবুজ নীল এই শেডের, এবং Fe3+ এর ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের বাদামি লাল এই শেডের। গেল NH4+ এটা বাদামি, কপার 2+ নীল বাদামি, তাহলে মানে নীল বাদামি দিয়ে আসলে সব কিছু হয়ে যাচ্ছে, এক্সট্রা সবুজ এবং লাল এই জিনিসটা আইসা পড়তেছে। এমনি তোমরা মনে রাখবা, এবং এর চেয়ে সহজ উপায় যদি তোমরা মনে রাখতে পারো, আরও সুন্দর চার্ট যদি বানাইতে পারো, চার্ট বানাবা। কারণ এই জিনিসটা তোমরা বই পড়ার আগে যেটা গুছাই নাও, তাহলে তোমাদের পরবর্তীতে বই পড়তে সুবিধা হবে। বই পড়ার ভালোর জন্যই এই কাহিনীটা করলাম। তো আমি একটু দেখি আমরা কী কী এখানে শিখলাম। এই কয়টা আয়ন, আমরা 6টা আয়ন শিখলাম, 6টা আয়নকে NH4OH দ্বারা শনাক্ত করা যায়। এর মধ্যে কপার আয়রন এবং অ্যামোনিয়া, যেটা NH4+ অ্যামোনিয়াম আয়ন, এইটাকে এই 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 4টা আয়ন বাদে বাকি সবগুলো অ্যানায়ন ক্যাটায়ন বর্ণ হবে সাদা, সাদা দিয়ে আমরা চিনতে পারবো। এই 4টার আমরা এক্সট্রা করে শিখতে হয়েছি যে কী কী কালার। কপার 2+-এর ক্ষেত্রে আমাদের 2টা পরীক্ষা আছে, 2টা পরীক্ষার কালার দেখলাম। NH4OH দ্বারা নীল হয় এবং ফেরো দ্বারা বাদামি হয়। Fe2+, Fe3+-এর 4টা করে পরীক্ষা, 4টার কালার দেখলাম, এবং Fe2+-এর ক্ষেত্রে নীল সবুজ এই শেডটা আসবে, Fe3+-এর ক্ষেত্রে বাদামি লাল এই শেডগুলো আসবে। একটা গ্যাঞ্জাম ফেরোসায়ানাইড, যেহেতু ফেরোসায়ানাইড অনেক জায়গায় ইউজ হয়,
যে ফেরোসায়ানাইড দ্বারা যখন আমরা Fe2+ Fe3+কে পরীক্ষা করব তখন এই দুইটার ক্ষেত্রে সেম কালার আসবে, নীল কালার। এখন কথা হচ্ছে কোনটা গাঢ় নীল কোনটা হালকা নীল। যেহেতু 3+এর 3 বড়, 2+এর 2 ছোট, 3 বড় তাই এটা গাঢ় নীল হবে, 2 ছোট তাই এটা হালকা নীল হবে, মনে রাখার জন্য বললাম। NH4+ যেটা, এটাকে নেসলার দ্রবণ দিয়ে যখন পরীক্ষা করব এর বর্ণটা আমরা পাবো বাদামি। গেল। তো আমরা মূলত এই গোছানোর কাজটা এখানে করতাম, যেটা শেষ প্রায়। এখন আমরা বই চলে যাব, দেখব বইয়ে কি আছে। আচ্ছা, তাহলে এখন আমরা বই শুরু করছি। আমরা বইয়ের পড়াটা পড়বো। বইয়ে কি আছে এখান থেকে আমরা দেখব এখন কপার 2+ আয়ন শনাক্তকরণে আমরা যা পড়লাম NH4OH দ্রবণ দ্বারা এটাকে শনাক্ত করা হয়। এবং এটার বর্ণটা কি? এটার বর্ণ হচ্ছে নীল, গাঢ় নীল বা হালকা নীল। অল্প দিলে হালকা নীল, বেশি দিলে গাঢ় নীল, মানে নীল। নীলটাকে আমি হাইলাইট করতেছি। এবং আরেকটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ। এবং পটাশিয়াম ফেরোসায়ানাইডের সংকেতটা আমার লাগবে, পটাশিয়াম ফেরোসায়ানাইডের সংকেতটা লাগবে, এটা আমরা সামনে পাবো, এই জন্য বলে রাখলাম। এটার রংটা হবে বাদামি কালার, বাদামি বর্ণ দেখলে আমরা বুঝবো। এবং বাদামি বর্ণটা আসলে কিসের? এটা হচ্ছে কপার ফেরোসায়ানাইড, এটাই আমাদের বাদামি বর্ণটা উৎপন্ন করে, কপার ফেরোসায়ানাইড। এবং এটার আরেকটা নাম আছে, জেনেভা পদ্ধতিতে এই নামকরণ করা হয়েছে কপার হেক্সোসায়ানোফেরেট 2, মানে কপারের যোজনী এখানে ইউজ হয়েছে 2। আমরা একটু পড়বো। আমরা পরে পড়বো Fe2+, Fe3+, সেই গ্যাঞ্জামা দুইটা আয়নের শনাক্তকরণ। সেম 4টা পরীক্ষা। NH4OH ব্যবহৃত হয়, NH4OH। পটাশিয়াম ফেরিসায়ানাইড ব্যবহৃত হয়, পটাশিয়াম ফেরোসায়ানাইড ব্যবহৃত হয়। এবং অ্যামোনিয়াম থায়োসায়ানেট ব্যবহৃত হয়। তো আমরা দেখবো যে এখন কি কালার। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেটা NH4OH, Fe2+ এর ক্ষেত্রে এটা হবে আমাদের সবুজ, Fe2+ এর ক্ষেত্রে সবুজ নীল এই শেডগুলো ছিল, সবুজ হবে এটা। Fe3+ এর ক্ষেত্রে এটা হবে আমাদের বাদামি, Fe3+ এর ক্ষেত্রে আমাদের ছিল বাদামি লাল এই শেডগুলো। গেল। পটাশিয়াম ফেরিসায়ানাইড Fe2+ এর ক্ষেত্রে এটা হবে নীল বর্ণ, এবং Fe3+ এর ক্ষেত্রে এটা হবে বাদামি বর্ণ। যেহেতু Fe2+ এর ক্ষেত্রে, এবং এটা কিন্তু গাঢ় নীল, নীল এখানে একটাই আছে, যদি একটা নীল থাকে আমরা অবশ্যই গাঢ় নীল মানে দাগাবো। আমাদের গেঞ্জামটা হবে শেষে ফেরোসায়ানাইড দিয়ে, যখন দুইটা নীল হবে, কোনটা গাঢ় কোনটা হালকা, তখন প্যাচ লাগবে। এই প্যাচটাই আমরা একটু আগে দেখলাম যে আচ্ছা আমার একটু কাজ করতেছে না। আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে এখন দেখবো Fe2+ এর ক্ষেত্রে এবং Fe3+ এর ক্ষেত্রে। আমরা বললাম যখন ফেরো ইউজ করবো, যেহেতু ফেরো খুবই কমনলি ইউজড, তাই এই ওয়ার্ডটা আমাদের এমনি মনে থাকবে। আমরা বুঝবো যে যখন ফেরোসায়ানাইড ইউজ করবো, পটাশিয়াম ফেরোসায়ানাইড, তখন আমাদের Fe3+, Fe2+ দুইটাই হবে নীল, কোনটা গাঢ় কোনটা হালকা। যেটা 3 যেহেতু বড়, 3 হবে গাঢ় নীল, এবং Fe2+ এর যেহেতু 2 ছোট, এটা হবে হালকা নীল। মনে রাখার জন্য তোমরা এইভাবে মনে রাখলাম। অ্যামোনিয়াম থায়োসায়ানেট যেটা, এটা দিয়ে Fe2+ এর ক্ষেত্রে হবে স্বচ্ছ, Fe3+ এর ক্ষেত্রে হবে রক্ত লাল, সেই লাল বাদামি এই শেডগুলো। তো গেল Fe2+, Fe3+ এর শনাক্তকরণ আমরা শিখলাম। অ্যালুমিনিয়াম 3+, যেটা শনাক্ত করবে NH4OH। অ্যালুমিনিয়াম 3+, যে সে একটা যে শুধু সরকারি মাল নিয়ে খুশি, NH4OH দ্বারা একে শনাক্ত করা যায়, আর কিছু গ্যাঞ্জাম লাগে না। এটার বর্ণটা দাগানো আছে সাদা, বাট আমরা পড়বো না, যেহেতু আমরা পড়ছি 4টা বাদে সবই সাদা, তো এইগুলো এক্সট্রা করে দাগায় আমাদের বর্ণ পড়ার কোনো প্রয়োজন নাই। আমরা সেই 4টাই পড়বো, কপার, Fe2+, Fe3+, এবং অ্যামোনিয়াম আয়ন যেটা, এই 4টাই পড়বো। আরগুলা মানে আমরা দাগাবই না, আমরা জানি যেহেতু, বাকি 8টা সবাই হবে সাদা। জিঙ্ক 2+, এটাও অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং আরেকটা পটাশিয়াম ফেরোসায়ানাইড, এই দুটা দিয়ে শনাক্ত করা যায়। এবং এখানেও আমরা বর্ণ যেহেতু দাগানো আছে, আমরা বর্ণ দাগাবই না, আমরা বর্ণ একটা ক্রস দিয়ে দিই, বর্ণ দাগাবই না, কারণ এই জিনিসটা আমরা জানি যে ওই 4টা বাদে সব 8টাই সাদা হবে, এটুক জানলেই হবে। আমরা এই জিনিসটা জানলাম। এরপরে আমরা যা জানবো ক্যালসিয়াম 2+, সেম NH4OH দ্বারা শনাক্ত করা যায়, বর্ণ আমরা দেখব না কারণ আমরা জানি সাদা হবে। অ্যামোনিয়াম অক্সালেট দ্বারা শনাক্ত করা যায়, এই ক্ষেত্রে বর্ণ সাদা হবে, আমরা জানি। তো এখানে লেখা নিশ্চিতকরণ পরীক্ষা ক্যালসিয়াম 2+ এর ক্ষেত্রে অ্যামোনিয়াম অক্সালেট দ্বারা। ক্যালসিয়াম 2+ এর মানে পরীক্ষা কয়টা? দুইটা শনাক্তকরণ, একটা হচ্ছে NH4OH আর একটা হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। এখানে তোমরা একটা লাগাতে পারো, অ্যামোনিয়াম অক্সালেট আর অ্যামোনিয়াম থায়োসায়ানেট যেটা। অ্যামোনিয়াম থায়োসায়ানেট ইউজ হয় Fe2+, Fe3+ এর ক্ষেত্রে, অ্যামোনিয়াম অক্সালেট ইউজ হয় ক্যালসিয়াম 2+ এর ক্ষেত্রে। এই জিনিসটা যদি প্যাচ যাতে না লাগাও, আমি একটা টেকনিক এখানে বলে দিতে পারি, সেটা হচ্ছে আমাদের দুইটা তো যৌগ, একটা হচ্ছে কি অ্যামোনিয়াম অক্সালেট,
আরেকটা হচ্ছে গিয়ে থায়োসায়ানেট। অক্সালেটে ল আছে, যেহেতু ল আছে এটা ইউজ হবে ক্যালসিয়াম 2+ শনাক্তকরণে। ক্যালসিয়ামেও আমার ল আছে, রাইট? এভাবে তোরা মনে রাখতে পারো। অক্সালেট হবে ক্যালসিয়ামে, বাকি থায়োসায়ানেট যেটা এটা হবে একটু 2+, 3+ শনাক্তকরণে। এইভাবে তোমরা এটা মনে রাখতে পারবা। বাকি এবার নিশ্চিতকরণ পরীক্ষা, যেহেতু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সবগুলোর ক্ষেত্রে ইউজ হয়, 6টা আয়ন শনাক্তকরণে ক্যাটায়ন শনাক্তকরণে ইউজ হয়, এটা অবশ্যই নিশ্চিতকরণ হবে না। নিশ্চিতকরণ হবে বাকি যেটা আছে ওটা বাদে, বাকি যেটা অ্যামোনিয়াম অক্সালেট যেটা। আমরা এখন দেখব সোডিয়াম প্লাস শনাক্তকরণ, যেটা আমরা পড়ি নাই। আমরা যখন গোছাইছিলাম বোর্ডে এটা আমরা পড়ি নাই, আমরা এখন পড়বো। এটার জন্য আমার ইউজ হয় পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। আমরা এটা সংকেত জানতে হবে, K2H2SB2O7, এবং এটা রং হয় সাদা। এর জন্য আমরা দাগাবো না, কারণ আমরা জানি সাদা কোনগুলো হয়। বা ওই 4টা বাদে কপার, আয়রন, NH4+, এই 4টা বাদে সব হবে সাদা। এখান থেকে তোমার জানতে হবে সোডিয়াম পটাশিয়াম অ্যামোনিয়ামের সবগুলো লবণ পানিতে দ্রবণীয় এক্সেপ্ট এই জিনিসটা, সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট অথবা পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। এই জিনিসটা যদিও এটা সোডিয়াম অথবা পটাশিয়ামেরই লবণ, কিন্তু এটা পানিতে অদ্রবণীয়, পানিতে অদ্রবণীয়। এই জিনিসটা তোমরা জানলা। এরপরে তোমাদের যা দেখতে হবে সেটা হচ্ছে NH4+ আয়ন শনাক্তকরণ নেসলার দ্রবণ দ্বারা। নেসলার দ্রবণের সংকেত জানতে হবে সোডিয়াম অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস K2HgI4, এই জিনিসটা, এবং এর রংটা হবে বাদামি, এর রংটা হবে বাদামি। বেশ, আমাদের 8টা ক্যাটায়ন আমরা শেষ করে ফেললাম। 8টা ক্যাটায়নের কী কী পড়তে হবে? অনেক কিছু পড়তে হবে না, আমাদের জাস্ট পড়তে হবে কি যৌগ দ্বারা শনাক্ত করা যায় এবং কি বর্ণ দ্বারা আমরা শনাক্ত করতে পারি। বাকি এখন আমরা যদি অ্যানায়নে যাই, আমাদের অ্যানায়ন আছে 3টা, ক্লোরাইড, সালফেট, কার্বনেট। ক্লোরাইড সহজ, ক্লোরাইড আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে তুমি যা সিলভার নাইট্রেট দ্বারা যদি পরীক্ষা করো তাহলে ক্লোরাইড আয়ন পাওয়া যাবা। বর্ণ কি হবে? সাদা বর্ণ। এই জন্য আমরা বর্ণ দাগাচ্ছি না, কারণ আমরা জানি সাদা হবে। আমার গ্যাঞ্জাম হবে এই জায়গায়, এই বেরিয়াম নাইট্রেট সহ যখন পরীক্ষা করব তখন আমাদের অবশ্যই সাদা আসবে, আমরা জানি সাদা আসবে। তবে এই সাদা হইতে পারে দুইটা জিনিসের, সালফেটেরও হইতে পারে, কার্বনেটেরও হইতে পারে। এই যখন আমরা বেরিয়াম সালফেট আমাদের কাছে একটা অজানা লবণ দিয়ে দিল, আমরা যখন দেখলাম বেরিয়াম নাইট্রেট দিয়ে সাদা আসছে, তখন সাদা হইতে পারে সালফেট অথবা কার্বনেট। এখন আমরা নিশ্চিত করতে পারি সালফেট কার্বনেটের মধ্যে কোনটা, তখন আমরা লঘু HCl যোগ করব। এখানে কিন্তু এই ওয়ার্ডটা খেয়াল রাখতে হবে, গাঢ় না, এই জিনিসটা হচ্ছে লঘু HCl, প্লাসেল এটা দিয়ে পেঁচাইতে পারে। লঘু HCl যখন যোগ করব তখন একটা কাজ হবে, বুদবুদ সহ আমাদের এই অধক্ষেপটা দ্রবীভূত হয়ে যেতে পারে। যদি দ্রবীভূত হয়ে যায় এবং বুদবুদ বের হয়, আমরা বুঝবো এখানে ছিল CO3 2-, বুদবুদটা হবে সেই কার্বন ডাইঅক্সাইডে। এবং যদি অদ্রবণীয় থাকে এবং সাদা অধক্ষেপ, যে সাদা তো হবে আমরা জানি, যদি এই অধক্ষেপটা অদ্রবণীয় থাকে অর্থাৎ দ্রবীভূত না হয়, তখন আমরা বুঝবো এটা সালফেট ছিল। তাহলে এখানে কী হলো কাহিনী, আমরা বেরিয়াম নাইট্রেট দিয়ে যখন পরীক্ষা করবো আমাদের সাদা বর্ণ আসবে, কিন্তু সাদা বর্ণ আসলে এখানে দুইটা ঝামেলা, সালফেট অথবা কার্বনেট দুইটাই হতে পারে সাদা। তো কোনটা, এই নিশ্চিত করার জন্য আমরা লঘু HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে যোগ করব। যখন যোগ করব তখন আমাদের এখানে দুইটা ঘটনা ঘটতে পারে। যদি আমাদের সেই সাদা অধক্ষেপটা দ্রবীভূত হয়ে যায়, আমরা বুঝবো এখানে ছিল কার্বনেট আয়ন। যদি দ্রবীভূত না হয়, অদ্রবণীয় থাকে, তাহলে বুঝবো সালফেট আয়ন ছিল। ব্যাস, এখানে একটু কি পড়তে পারে, কিছু করতে পারে না। আমাদের আয়ন শনাক্তকরণ কিন্তু শেষ, আয়ন শনাক্তকরণ আমাদের প্রায় শেষই। আচ্ছা, আমরা এখন চলে যেতে পারি আচ্ছা, আমরা এখন চলে যেতে পারি আমাদের পৃথকীকরণে, যা আমাদের শর্ট সিলেবাসে। আচ্ছা আচ্ছা, এখান থেকে তোমরা একটা জিনিস দেখবা, আমাদের এই এতক্ষণ তোমরা পড়লাম কোন যৌগের কোন যৌগ দিয়ে আমরা শনাক্ত করতে পারি। তো পটাশিয়াম ফেরোসায়ানাইড যে পড়লাম, ফেরো এবং ফেরি, এই দুইটার সংকেতে কিন্তু দেখবা ফেরো, ফেরো নামটা কিন্তু 4-এর সাথে মিল আছে, ফেরো 4, তাই এর সংকেতে তুমি 4 পাবা। এবং ফেরি নামটা 3-এর সাথে মিল আছে, ফেরি 3, এই ফেরির জন্য তুমি এর সংকেতে পাবা 3, এটা মনে রাখবা। আরেকটা জিনিস, অ্যামোনিয়াম থায়োসায়ানের সংকেতটা দেখবা CNS থাকবে। অ্যামোনিয়াম অক্সালেট, এখানে কিন্তু আমাদের এই H2 আছে, .H2 আছে শেষে, অনেকে দেয় না, NH4 2C2O4 দিয়ে দেয়, .H2 আছে, এটা খেয়াল রাখবা। বাকি পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট আমরা দেখছি, নেসলার দ্রবণ দেখছি, এগুলো পারবা তোমরা। তো গেল, এখন আমাদের আয়ন শনাক্তকরণ পার্টটা শেষ। এখন আমরা যেটা আসবো পৃথকীকরণ, যা আমাদের শর্ট সিলেবাসে ছিল না, তাই আমরা একটু
এই জিনিসগুলো আগে পড়ি নাই, আমি হালকা একটু বোঝানোর চেষ্টা করব যা না বোঝার মতো। তা আমরা জানি আমরা বিভিন্ন যৌগ আহ, শনাক্ত, আমরা এই দ্রাব্যতার ম্যাথ করতে গিয়ে অনেক যৌগ টৌগ চিনছি। তো আমরা জানি যৌগ হয় দুই রকমের, একটা হতে পারে বিশুদ্ধ, একটা হতে পারে ভেজাল মিশ্রিত বা অবিশুদ্ধ যেটা। তাহলে আমরা যখন সেকেন্ড পেপারে কেমিস্ট্রির পরিমাণগত রসায়ন পড়ছি, আমরা এরকম ভেজালের অঙ্ক অনেক করছি, মানে ভেজাল মিশ্রিত যেটা ওটা হচ্ছে অবিশুদ্ধ, এবং যেটা ভেজাল মিশ্রিত না এটা হচ্ছে বিশুদ্ধ। এবার ভেজাল এবং বিশুদ্ধ এই দুইটার মধ্যে পার্থক্য করার জন্য আমাদের কিছু মানদণ্ড আছে, যৌগর বিশুদ্ধতার মানদণ্ড বলা হয়। এই যৌগর বিশুদ্ধতার মানদণ্ড এখানে দেওয়া আছে 5টা, তোমরা এই 5টা পড়বা। 5টা কী কী? গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, স্বাভাবিক বিষয়, এটা কমন সেন্স দিয়ে বোঝা যায়। যদি প্রশ্ন করে নিচের কোনটি যৌগের বিশুদ্ধতার মানদণ্ড অথবা মানদণ্ড নয়, তোমরা এটা কমন সেন্স খাটা এমনি বের করতে পারবা। যে একটা কঠিন পদার্থ দিল, এর গলনাঙ্ক মনে করো যে বরফ, এর বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে, তাহলে বিশুদ্ধ। এখন যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় না গইলা, আরও বেশি তাপমাত্রায় গলে অথবা কম তাপমাত্রায় গলে, তুমি বুঝবা তাহলে ভেজাল আছে। স্ফুটনাঙ্ক সেম, কোনো তরল পদার্থ এত তাপমাত্রায় ফুটে, যদি এই তাপমাত্রায় না ফুটে অন্য কোনো তাপমাত্রায় ফুটে, তুমি বুঝবা যে এখানে ভেজাল আছে, এটা অবিশুদ্ধ, বিশুদ্ধ না, এটা কমন সেন্স। কঠিন পদার্থ আমরা জানি সব আয়নাকার যৌগই কঠিনাকার কেলাস গঠন করে। কেলাস এটাও আমাদের বিশুদ্ধতার মানদণ্ড, যে প্রত্যেকটা আয়নিক যৌগেরই নির্দিষ্ট জ্যামিতিক গঠন আছে, এই জন্য এদের কেলাসের গঠনটাও আলাদা হবে। তুমি যদি দেখো এই একটা যৌগ, এটার কেলাস এরকম হওয়ার কথা কিন্তু এরকম হচ্ছে না, তুমি বুঝতে পারবে যে এটা বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ। অবিশুদ্ধ হবে অবশ্যই। এরপর আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব, স্বাভাবিক বিষয়। তুমি একটা যৌগ তুমি জানো এটার ঘনত্ব এত হওয়ার কথা, কিন্তু এরকম ঘনত্ব না, একটু পাতলা পাতলা অথবা একটু বেশি গাঢ় গাঢ়, তুমি তাহলে বুঝবা যে এখানে ভেজাল আছে, অবিশুদ্ধ। এবং নির্দিষ্ট প্রতিসরাঙ্ক, এটাও সেম, এটা ঘনত্বের ক্ষেত্রে এটা সেম। তুমি একটা প্রতিসরাঙ্ক কি? প্রতিসরাঙ্ক হচ্ছে, মনে করে যদি তুমি একটা যৌগের মধ্যে আলো পাঠাইলে তুমি জানো এটা এত কোণে প্রতিসরিত হওয়ার কথা, কিন্তু এটা এত কোণে প্রতিসরিত হচ্ছে না, বেশি অথবা কম কোণে প্রতিসরিত হচ্ছে। এটা কখন হবে? যখন এখানে ভেজাল থাকবে অবশ্যই। এই 5টা জিনিস তোমরা কিন্তু কমন সেন্স দিয়েই মনে রাখতে পারো। এটা কি? এটা হচ্ছে যৌগের বিশুদ্ধতার মানদণ্ড। এই জিনিসগুলো দিয়ে তুমি বুঝতে পারবা যৌগটা বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ। তোমার এখান থেকে যা মনে রাখতে হবে, আমরা তো এই 5টা পড়লাম, স্পেশালি এবার কঠিন যৌগ যেগুলো, এইগুলার ক্ষেত্রে আমাদের প্রধান মানদণ্ড রূপে, বিশুদ্ধতার প্রধান মানদণ্ড রূপে আমাদের ব্যবহৃত হয় সুনির্দিষ্ট গলনাঙ্ক, এবং তরলের ক্ষেত্রে আর ব্যবহৃত হয় সুনির্দিষ্ট স্ফুটনাঙ্ক। স্বাভাবিক বিষয়, কঠিন পদার্থ গলবে, গোলা তরল হবে, জন্য এর বিশুদ্ধতার জন্য প্রধান মানদণ্ড হচ্ছে সুনির্দিষ্ট গলনাঙ্ক। তরল কী হবে? বাষ্পীভূত হবে। তো বাষ্পীভূত যখন হবে, তো এটার প্রধান মানদণ্ড হচ্ছে স্ফুটনাঙ্ক। একটু পড়লা। তুমি পড়বা কঠিন পদার্থের ক্ষেত্রে যদি ভেজাল যুক্ত হয়, এর গলনাঙ্ক 2 থেকে 1 ডিগ্রি হ্রাস পায়, এবং তরলের ক্ষেত্রে 2 থেকে 1 ডিগ্রি বৃদ্ধি পায় স্ফুটনাঙ্ক যেটা। তো কঠিনের ক্ষেত্রে হ্রাস পায় 2 থেকে 1 ডিগ্রি, এবং তরলের ক্ষেত্রে বৃদ্ধি পায়। এটা তোমরা যদি প্যাস লাগে তাহলে তোমরা এইভাবে মনে রাখবা যে কঠিনে কমে, সরি, এটা মনে রাখবা যে কঠিন কমে। এখানেও ক আছে, এখানেও ক আছে। কি কমে? কঠিনে এর গলনাঙ্ক 2 থেকে 1 ডিগ্রি হ্রাস পায় যদি ভেজাল যুক্ত হয়। একটু তুমি পড়লা। এখন তোমার এখান থেকে যা পড়তে হবে, আমাদের কঠিন যৌগের বিশুদ্ধতার জন্য কিছু পরীক্ষা করা হয়, পদ্ধতি অবলম্বন করা হয়। তরলের ক্ষেত্রে করা হয় এবং গ্যাসীয়র ক্ষেত্রে কিছু পদ্ধতি অবলম্বন করা হয় বিশুদ্ধ যৌগ আলাদা করার জন্য। এই পদ্ধতিগুলো কি কি আমি দেখাই। কঠিনের ক্ষেত্রে কেলাসন, যত ধরনের কেলাসন আছে এটা কঠিন পদার্থকে বিশুদ্ধ অবস্থায় পাওয়ার জন্য এই পদ্ধতি ইউজ করা হয়। যত ধরনের পাতন আছে, তরলকে এভাবে বিশুদ্ধ অবস্থায় কি কি বলে এটারে, বিশুদ্ধ অবস্থায় পাওয়ার জন্য এই সকল পদ্ধতি মানে ব্যবহার করা হয়। এবং গ্যাসীয় ক্ষেত্রে শোষণ, গ্যাসকে শোষণ করবে অবশ্যই, গ্যাসীয় ক্ষেত্রে শোষণ পদ্ধতি ব্যবহৃত করা হয়। এইবার একটা জিনিস দেখতে পারো, আমি বললাম যত ধরনের পাতন আছে সব তরলের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে তুমি দেখলা ঊর্ধ্বপাতন, ঊর্ধ্বপাতন এক ধরনের পাতন, তোমরা কি এটা তরলে দিবা? না, কারণ ঊর্ধ্বপাতিত বস্তুগুলার কোনো তরল দশা নাই। ঊর্ধ্বপাতিত যে সকল বস্তু, এগুলা কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়, বাষ্প থেকে সরাসরি কঠিনে পরিণত হয়। তাই তোমরা যখন দেখবা ঊর্ধ্বপাতন, এটা হবে কঠিন যৌগের বিশুদ্ধকরণের জন্য পরীক্ষা, ঊর্ধ্বপাতনটা। তোমরা এখানে দেখবা স্টিম পাতন বা বাষ্পপাতন, এটাও তোমরা দেখতেছো পাতন, কিন্তু এটা কঠিনে দেওয়া আছে, এটা তরলেও দেওয়া আছে। কিন্তু তোমরা পাতন দেখি কি শুধু তরলে দিবা? না, কঠিনে দিবা। এবং স্টিম পাতন, এটা তোমাদের পেঁচ লাগতে পারে, এটা তোমরা আবার গ্যাসে দিয়ে দিতে পারো। এটা কিন্তু স্পেশালি এটা মনে রাখবা যে এটা কঠিনের ক্ষেত্রে ইউজ হয়, এবং তরল এই কঠিন দুইটার ক্ষেত্রে ইউজ হয়। এবং এই জিনিসটা খুবই মজার আসলে, আমি সামনে যদি দেখাবো অবশ্যই।
কিভাবে এই জিনিসগুলো হয়। এবার দ্রাবক নিষ্কাশন, দ্রাবক জিনিসটা তোমাদের দ্রাবক, দ্রব, দ্রবণ এগুলো আসলে তরল তরল একটা ভাইব দেয়। যে দ্রাবক নিষ্কাশন তোমরা তরলে দিয়ে দিতে পারো এবং দিবা অবশ্যই, কারণ এটা তরলেও আছে এবং এটা কঠিনেও আছে। তোমরা এইভাবে মনে রাখবে যে দ্রাবকের শেষে যেহেতু ক আছে, এটা কঠিনের ক্ষেত্রে প্রযোজ্য এবং তরলের ক্ষেত্রে প্রযোজ্য। তোমরা দেখবা ক্রোমাটোগ্রাফি, ক্রোমাটোগ্রাফি নামে একটা পরীক্ষা আছে পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা কঠিন পদার্থ বিশুদ্ধ অবস্থায় এক্সট্রাক্ট করি আর কি। এই ক্রোমাটোগ্রাফির নামটাই কঠিন কঠিন, এই জন্য এটা কঠিন যৌগের বিশুদ্ধকরণের জন্য প্রযোজ্য। তরলের ক্ষেত্রে যত ধরনের পাতন আছে, এ তো গেল পাতন আছে এবং দ্রাবক নিষ্কাশন, এটা আমরা পড়লাম। গ্যাসীয়র ক্ষেত্রে আমাদের আছে শোষণ, তরলীকরণ এবং আংশিক পাতন। আংশিক পাতন গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, আমরা জানি ক্লাস 9-10 থেকে পড়ছি যে মানে জৈব যৌগ আংশিক পাতন পদ্ধতিতে পৃথকীকরণ করা হয়। তরলীকরণ একটা প্যাস লাগবে, যে তরলীকরণ তোমরা তরলীকরণ ভাববা তরলে দিয়ে দিবা, এটা কিন্তু আসলে তরলের জন্য প্রযোজ্য না। এটা আমাদের তরলীকরণ মানে কি, গ্যাসকেই তো আমরা তরলীকরণ করি, ওই তরলীকরণটাই এটা। এই জিনিসটা পড়বা যে এই সকল টার্ম যে আমরা শিখলাম, এটা আসলে যৌগের কোন ধর্মের ভিত্তিতে বলা হচ্ছে, এটা আত্মইউ তোমাদের উপর ছেড়ে দিলাম, এটা আমাদের প্রয়োজন বিষয় না। আমরা আসবো এখন কেলাসনে। তোমরা পড়ছো যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্রাব্যতায়ত, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্রাব্যতায়ত, যখন উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা শীতলিত করব, তখন কেলাসিত দ্রবের ভরটা কত। তো কেলাসিত আমরা একটা কেলাস পাই নিচে, অধক্ষেপ যেটা পড়ে, সেই কেলাস পৃথক করার যে পদ্ধতি, এটা হচ্ছে গিয়ে আমাদের কেলাসন পদ্ধতি বলা হয়। এবং এটা কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য, আমরা জানলাম, এটাকে দেখলাম কঠিনের কেলাসন, তরলের পাতন এবং গ্যাসের শোষণ। কেলাসন কি? কেলাসন হচ্ছে ধরো তোমাদের কাছে কোনো একটা, ধরো তোমাদের কাছে আছে লবণ, লবণের মধ্যে ভেজাল মিশ্রিত আছে। তো ভেজাল মিশ্রিত আছে, তুমি চাচ্ছ যে বিশুদ্ধ লবণটা এখান থেকে তুমি এক্সট্রাক্ট করবা। তো এটা তুমি কিভাবে করতে পারো? তোমার প্রথম কাজ হচ্ছে একটা তুমি পানি নিবা, পানির মধ্যে এই দ্রবণ, এই লবণ যেটা, এই দ্রব, এই লবণের সাথে আরও ভেজাল মিশ্রিত আছে, তুমি এই ভেজাল মিশ্রিত লবণকে তুমি পানিতে মিশাই দিলা। লাভটা কি হইলো, তোমাদের যে লবণ এটা পানিতে দ্রবীভূত হয়ে গেছে, সম্পৃক্ত দ্রবণ হয়ে গেছে, এটা এটা দ্রবীভূত অবস্থায় আছে। বাকি যে আমাদের ভেজাল, এটা নিচে তলানি হিসেবে, মানে তলানিতে অধক্ষেপ হিসেবে জমা রয়ে গেছে। তো আমি প্রথমে ছেঁকে নিলাম, অধক্ষেপগুলোকে বের করে নিলাম, বাকি লবণ এটা আমাদের পানিতে দ্রবীভূত অবস্থায় আছে। এখন আমি চাচ্ছি এই পানিটাকে, এই পানিতে যে আমার লবণ দ্রবীভূত অবস্থায় আছে, আমার মূল টার্গেট ছিল আমি লবণ, বিশুদ্ধ লবণ এক্সট্রাক্ট করব। আমার কাছে তো এখন এই পানিতে এটা মিশ্রিত অবস্থায় আছে, আমি এটা কীভাবে এক্সট্রাক্ট করতে পারি? তোমার দুইটা কাহিনী করতে পারো। এক, তাপ দিয়ে তুমি পানি সব বাষ্প করে দিবা, আর এখানে লবণ পাবা। তো যেহেতু আমরা এখানে কেলাসন আলোচনা করতেছি, আমরা আরেকটা কাজ করব, যে আমরা ধীরে ধীরে এই দ্রবণের তাপমাত্রাটাকে হ্রাস করব, কমাবো। কমাইলে কী হবে, লবণের দ্রাব্যতাটা কমবে এবং লবণ কেলাস আকারে, অধক্ষেপ আকারে বিশুদ্ধ লবণ নিচে নিচে তলানিতে পড়বে। আমরা কি করলাম, লবণকে যখন তাপমাত্রা কমায় কেলাস আকারে নিচে নিয়ে আসলাম, তখন বিশুদ্ধ লবণ আমরা এখান থেকে পৃথক করে ফেলাইলাম। খেয়াল করছো তোমরা যে আমরা একটা অবিশুদ্ধ লবণ থেকে বিশুদ্ধ লবণকে পৃথক করে ফেলছি, এবং এই লবণের একটা কেলাস কেলাস আকৃতি আছে। প্রত্যেকটা যৌগে, আয়নিক যৌগের একটা নির্দিষ্ট জ্যামিতিক গঠন আছে, এর ভিত্তিতে কেলাসের আকৃতিটা হয়ে থাকে। তো আমরা এখান থেকে যা পড়বো, আমরা বুঝে নিলাম হালকা করে যে বিষয়টা কি। আমরা এখান থেকে পড়বো এই কেলাসন, যেটা কেলাসনের এই কেলাসটা যখন পৃথক হয়ে যায়, পৃথক হলে, এই যে কেলাস পৃথক হওয়ার পর যে দ্রবণটা পাই, এটাকে বলা হয় মাতৃদ্রবণ, এবং এটা একটা সম্পৃক্ত দ্রবণ। অবশ্যই সেই পদার্থের সম্পৃক্ত দ্রবণ, কারণ ওই পদার্থটা এখন শুধু দ্রবীভূত আছে এখানে, সম্পৃক্ত দ্রবণ। এবং এই যে কেলাসটা পাই, এটা অবশ্যই বিশুদ্ধ এবং ভেজাল মুক্ত। আমাদের যা জানতে হবে, আমি যদি এরকম কেলাসন পরপর দুইবার করি, তাহলে যদি এর গলনাঙ্ক স্থির থাকে, গলনাঙ্কর কথা এখানে কেন বলা হলো, কারণ এটা কঠিন পদার্থ, কঠিন পদার্থের প্রধান মানদণ্ড কী ছিল? গলনাঙ্ক। গলনাঙ্ক যদি স্থির থাকে, আমরা বুঝবো এই পদার্থটা বিশুদ্ধতম পদার্থ। এবং আমরা জানবো যে বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডের কেলাস, এটা হচ্ছে কি আমাদের ঘনক আকৃতির, সাদা ও ঘনক আকৃতির। সোডিয়াম ক্লোরাইড মানে কিন্তু খাওয়ার লবণ যেটা। আচ্ছা, আমাদের এখান থেকে জানা লাগবে প্রয়োগগুলো ইম্পর্টেন্ট। কেলাসন পদ্ধতিতে কি করা হয়? চিনি উৎপাদনে এই কেলাসন পদ্ধতি ব্যবহৃত করা হয়, চিনি উৎপাদনে। তবে চিনিকে অপদ্রব্য থেকে আলাদা করার জন্য কিন্তু আবার আংশিক কেলাসন ব্যবহৃত হয়, এটা আমরা পরে পড়ব। এরপরেরটাই, জৈব যৌগের বিশুদ্ধনে কেলাসন পদ্ধতি ব্যবহৃত করা হয়, এবং ভেজাল মিশ্রিত অবিশুদ্ধ যৌগকে কেলাসন পদ্ধতিতে, এই উদাহরণগুলো আমরা পড়ব। আমাদের এখান থেকে আর কিছু পড়তে হবে না। আর আমরা এই জিনিসটা পড়ব যে পরিস্রাবণ পদ্ধতিতে পৃথক করা হয়। কেলাসন প্রক্রিয়ার শেষে কেলাসিত যে পদার্থটাকে পরিস্রাবণ পদ্ধতিতে পৃথক করা হয়, অথবা যদি দ্রুত আমরা কেলাসকে পৃথকীকরণ করতে চাই, তবে হ্রাসকৃত চাপে আমাদের বুখনার ফানেল
ব্যবহৃত হয়। বেশ, এখান থেকে আর লেখা আছে ডেসিকেটর কি করে। ডেসিকেটর আসলে শুষ্ক মানে পানি শোষণ করে। এটা তোমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়বা, এখান থেকে পড়তে হবে না। এখান থেকে আর পড়ার কিছু নাই। তোমরা এখানে যা জানবা, যা জানতে হবে সেটা হচ্ছে NaCl। NaCl বিশুদ্ধ NaCl এর ক্যালাসন প্রক্রিয়ায় HCl অ্যাসিড ব্যবহার করা হয়। তোমরা একটু পড়বা কেন, এই কেন তোমার লাগবে না। তোমরা এখন আসো অ্যাডমিশন ফেজে, কেন লাগবে না। তবে তোমরা জেনে রাখবা যে ব্যবহৃত হয় কারণ যখন NaCl এর মধ্যে HCl আমরা দিব, তখন HCl এর ক্লোরিন এবং NaCl এর ক্লোরাইড, এই ক্লোরাইডের জন্য সম আয়ন প্রভাবের ক্ষেত্রে, সম আয়ন প্রভাবের ফলে যেহেতু HCl একটা শক্তিশালী আয়নিক যৌগ, সবল তড়িৎ বিশ্লেষ্য, তাই বাকিটা হয়ে যাবে দুর্বল এর তুলনায়। এর জন্য NaCl এর দ্রাব্যতা হ্রাস পাবে। যেহেতু এর দ্রাব্যতা হ্রাস পাবে, তখন দ্রুত NaCl এর ক্যালাস আমরা পেয়ে যাব। এই দ্রুত পাওয়ার জন্য সম আয়ন প্রভাবের ফলে NaCl এর ক্যালাসন প্রক্রিয়ায় HCl অ্যাসিড ব্যবহার করা হয়। এটুকু তোমরা জানলা। তোমাদের এখন যা জানতে হবে সেটা হচ্ছে আংশিক ক্যালাসন কি। আংশিক ক্যালাসন আমরা একটু আগে দেখলাম যে খাবার লবণের মধ্যে ভেজাল মিশ্রিত আছে। যদি আমরা পানিতে মিশাই তাহলে খাবার লবণ তো মিশলো এবং ভেজালটা নিচে তলানিতে পড়লো এবং সেটা আমরা ছাইকা নিলাম। তো এরকম যদি হয় যে আমাদের খাবার লবণ ঠিক আছে, আমরা যা চাই আসলে ভেজালটা হচ্ছে আমরা যা চাই, যেই যৌগটা আমরা চাই বা যেই বস্তুটা আমরা চাই, সেই বস্তুটা বাদে যত বস্তুই আছে সবই ভেজাল। সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, যা আছে সেটাই ভেজাল। এখন যদি এরকম হয়, তুমি পানি তো নিলা, পানিতে যেই যৌগটা মিশাইছো এর মধ্যে ভেজাল মিশ্রিত আছে, তবে এখানে একটা কাহিনী হলো, ভেজালটা নিচে তলানি পড়ে নেই। তোমার যেই কাঙ্ক্ষিত যৌগ সেটাও পানিতে মিশছে এবং যে ভেজাল সেটাও পানিতে মিশে গেছে, অর্থাৎ দুইটাই দ্রবীভূত অবস্থায় আছে। তবে যেহেতু বস্তু আলাদা, এদের দ্রাব্যতা হবে আলাদা। এই দ্রাব্যতা যদি আলাদা হয়, এখন আমরা যে কাজটা করব, এখন আমরা আংশিক ক্যালাসন পদ্ধতি ইউজ করব। আংশিক ক্যালাসন পদ্ধতি কি? আংশিক ক্যালাসন পদ্ধতি হচ্ছে যদি এরকম দুইটা দ্রব্য একটা দ্রাবকে দ্রবীভূত অবস্থায় থাকে, তখন আমি কাঙ্ক্ষিত আমার যে যৌগটা সেটা আলাদা করতে চাই। আলাদা করতে পারবো কীভাবে? সেই আগের প্রসেস। এখন আমি আবার তাপমাত্রা কমাই দিব। এখন যার দ্রাব্যতা কম সে নিচে দ্রবীভূত হয়ে যাবে। তাপমাত্রা যখন কমাবো তখন আমরা এইভাবে আমাদের কাঙ্ক্ষিত বস্তুটাকে আলাদা করে ফেলাবো, বাকি যেটা সেটা থাকের মতো। এই জিনিসটা তোমরা তাইলে বুঝতেছো, যদি যেহেতু আমরা তাপমাত্রা কমাবো, দুইটারই দ্রাব্যতা হ্রাস পাবে, আমাদের কাঙ্ক্ষিত বস্তু পাওয়ার যে প্রবাবিলিটি এটা আমাদের বেড়ে যাবে তখনই যখন এই ভেজাল এবং আমাদের কাঙ্ক্ষিত বস্তু দুইটার দ্রাব্যতার পার্থক্য বেশি থাকবে। এই জিনিসটা এখানে লেখা আছে, দ্রাব্যতার পার্থক্য যত বেশি এটাই লেখা আছে যে দ্রাব্যতার পার্থক্য যত বেশি হয় আমাদের এই পৃথকীকরণ তত সুষ্ঠু হয়, কারণ দুইটাই দ্রবীভূত অবস্থায় আছে। আমরা যখন তাপমাত্রা কমাবো তখন দুইটারই দ্রাব্যতা কমবে। এর জন্য যদি আমাদের পার্থক্য বেশি হয় আমরা বুঝতে পারবো। যদি ভেজালের দ্রাব্যতা আমাদের কম থাকে পানির মধ্যে অথবা উপযুক্ত দ্রাবকে, তখন সেটা আগে আমাদের কেলাসিত হয়ে যায়, ভেজাল আলাদা করে ফেলাইলে বাকি যা আছে এটা আমাদের বিশুদ্ধ, যেটা আমাদের লাগবে সেটাই। যদি আমাদের ভেজালের বেশি হয় তাহলে আগে আমাদের কাঙ্ক্ষিত বস্তুটা আমরা পেয়ে যাবো, সেটাকে ছেঁকে আলাদা করে ফেললেই হবে। এটা গেল আংশিক কেলাসন। আমার যা লাগবে এটার উদাহরণগুলো লাগবে। আচ্ছা, আমার লাগবে এটার উদাহরণ, প্রয়োগ যেটা আর কি। এই প্রয়োগের মধ্যে আমরা দেখলাম যে চিনি উৎপাদনে কিন্তু আমাদের কেলাসন পদ্ধতি। তবে যদি বলে চিনিকে আংশিক কেলাসন অপদ্রব্য থেকে পৃথক করার জন্য আংশিক কেলাসন, প্রাথমিকভাবে কেলাসিত চিনিকে অপদ্রব্য থেকে পৃথক করার জন্য আংশিক কেলাসন ব্যবহৃত হয় এবং এতে করে চিনির আকার, কেলাসের আকার এবং মিষ্টতা বৃদ্ধি পায়। কোন প্রক্রিয়া? আংশিক কেলাসন প্রক্রিয়া। কেলাসন কঠিন যৌগের ক্ষেত্রে প্রযোজ্য, বিশুদ্ধ কঠিন যৌগ পৃথক করার ক্ষেত্রে আমরা কেলাসন ইউজ করি। এবার কেলাসন গেল, এখন আসো পাতন। আমরা বলছিলাম পাতন তো আছে, তো মানে তরল, মনে রাখার জন্য। তো পাতন ইউজ হবে আমাদের তরল পদার্থকে বিশুদ্ধ পথে পৃথকীকরণের ক্ষেত্রে। পাতন জিনিসটা কি? পাতন হচ্ছে তরলের বাষ্পীভবন এবং পরে ঘনীভবন। একটা তরলকে আমরা বাষ্পীভূত করলাম, হচ্ছে বাষ্পীভবন, বাষ্পকে আবার ঘন করলাম। বাষ্পকে ঘন করলে কি হয়? তরল হয়। তরলকে ঘন করলে কঠিন হয়। তো তরলকে ঘনীভূত করে বাষ্প করলাম, বাষ্পীভবন, এবং এই বাষ্পকে আমরা আবার তরলে পরিণত করলাম, ঘনীভবন। এই দুইটা প্রসেসকে একত্রে বলা হয় পাতন বা ডিস্টিলেশন। এই পাতন আমাদের 5 প্রকার। কি কি মনে রাখতে হবে? সাধারণ পাতন, আংশিক পাতন, সমস্ফুটন পাতন, বাষ্প পাতন, নিম্নচাপ পাতন। নিম্নচাপ পাতনটা
আর একটা নাম আছে যে নামটা তোমাদেরকে কষ্ট দিবে এবং এই নামটা আমরা দেখছি। আমরা আসি সাধারণ পাতনের ক্ষেত্রে। সাধারণ পাতনটা কি? সাধারণ পাতন যেই সকল তরল পদার্থের স্ফুটনাঙ্ক, তরল পদার্থের মূল বা প্রধান মানদণ্ড কী ছিল? বিশুদ্ধতার স্ফুটনাঙ্ক। এই জন্য আমরা এই শব্দটা ইউজ করছি। স্ফুটনাঙ্ক 40°C তাপমাত্রার অধিক হবে সেই সকল তরল পদার্থের মধ্যে থেকে বিশুদ্ধটাকে আলাদা করার জন্য আমরা সাধারণ পাতনটা ইউজ করব। 40°C এর থেকে বেশি হইতে হবে স্ফুটনাঙ্কের পার্থক্য, তাহলে আমরা সাধারণ পাতনটা ইউজ করব। তো এই যদি আমাদের এই স্ফুটনাঙ্ক একটা মানে তরল পদার্থের স্ফুটনাঙ্ক 100 থেকে 120° ঊর্ধ্বে চলে যায়, তখন আমরা লিবিক শীতকের পরিবর্তে 1 সেন্টিমিটার কিউব ব্যাসের 80 সেন্টিমিটার কিউব দীর্ঘ কাচ নির্মিত বায়ু শীতক ব্যবহার করব। কাচ নির্মিত বায়ু শীতক ব্যবহার করব, পানি শীতকের পরিবর্তে বায়ু শীতক। এই জিনিসটা আমরা জানলাম। তো পাতন জিনিসটা আসলে কি, যদি আমি তোমাদেরকে একটা ধারণা দেই। পাতন, এই যে একটা তোমরা দেখতে পাচ্ছ ফ্লাক্স, যেটা এর মধ্যে ধরো তোমাদের দুইটা যৌগ মিশ্রিত অবস্থায় আছে, এ যৌগ এবং বি যৌগ। তো আমি কি করলাম, ফ্লাক্সের নিচে তাপ দিলাম, দুইটা তরল পদার্থ এটা মিশ্রিত অবস্থায় আছে, তাপ দিলে এই দুইটা যেহেতু দুইটা ভিন্ন পদার্থ এবং এদের দ্রাব্যতার মানে স্ফুটনাঙ্কের পার্থক্য আছে, ধরলাম এটা 60°C তাপমাত্রায় ফুটে এবং এটা 100°C তাপমাত্রায় ফুটে। তো আমি এখানে কি করলাম, নিচ থেকে তাপ দিলাম, উপরে আছে একটা থার্মোমিটার, আমার থার্মোমিটার। তাহলে যখন আমরা দিলাম তাপ, ধরো এখন তাপমাত্রা আছে রুম টেম্পারেচার 25°C। আমরা যখন তাপমাত্রা বাড়াইলাম 25 থেকে বাড়তেছে 30, 35, 40, 50, 60। যখন এই তাপমাত্রাটা বাড়াইতে বাড়াইতে 60-এ পৌঁছাই গেল, তখন আমরা দেখলাম যে তাপ দিচ্ছি ঠিকই, তবে এই থার্মোমিটার তাপমাত্রা এই 60°C থেকে আর বাড়তেছে না, 60°C থেকে বাড়তেছে না, অথচ আমি নিচ থেকে তাপ দিচ্ছি। এটা কখন হয়? তোমরা একটা টার্ম পড়ছো ক্লাস 9-10-এ এবং ফিজিক্স সেকেন্ড পেপারে, সুপ্ত তাপ, তাপগতিবিদ্যায়। সুপ্ত তাপ কি? যখন আমরা একটা পদার্থকে তাপ দিই, সে তাপ নেয় কিন্তু তাপমাত্রা এর বাড়ে না। কখন বাড়ে না? যখন এটা নিজের স্টেটকে চেঞ্জ করে, অবস্থাকে চেঞ্জ করে। বরফ থেকে পানি হচ্ছে, তাপমাত্রা নিয়ে এই স্টেটটাকে চেঞ্জ করতেছে, তখন আমাদের তাপ ঠিক নেয়, তো তাপমাত্রা বাড়ে না। তুমি যখন দেখবা তোমার এই থার্মোমিটারের তাপমাত্রা হঠাৎ করে 60-এ থাইমা গেছে, তুমি বুঝবা এই দুইটার মধ্যে যে কোনো একটার স্টেট চেঞ্জ হচ্ছে, অর্থাৎ তরলে ছিল সে এখন বাষ্পীভূত হচ্ছে। তাহলে আমরা এই পাতন জানি আগে এটা বাষ্পীভবন হবে, এটা বাষ্পীভবন হচ্ছে যে কোনো একটা, যেহেতু এদের ইয়ার পার্থক্য আছে, কী বলে এটারে, স্ফুটনাঙ্কের পার্থক্য আছে, যে কোনো একটা তখন বাষ্পীভূত হচ্ছে, আরেকটা তখন আছে এটার মতো। এটা বাষ্পীভূত যখন হবে, এই বাষ্প, আমি যদি এটা একটু মুছি, আচ্ছা, এই ক্ষেত্রে যখন এই বাষ্পটা আসবে, এই বাষ্প আমার এই একটা বাষ্প এটা বাষ্পীভূত হওয়া শুরু করছে এবং কিছুক্ষণ পরে তুমি দেখবা এটা 60 থেকে এই থার্মোমিটারের ইয়াটা 60 থেকে চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ যখন হবে তুমি বুঝবা না এই যে কোনো একটা যৌগ যেটার স্টেট চেঞ্জ হওয়া শুরু করছিল, তরল থেকে বাষ্পীভূত হচ্ছিল, সেটা বাষ্পীভূত হয়ে গেছে, এখন তাপমাত্রা বাড়তেছে, মানে এটা পুরোটা বাষ্পীভূত হয়ে গেছে। এবার এই বাষ্পকে আমরা কী করবো, একটা শীতক, একটা পাইপ, যেটা একটা নল দিয়ে কী করবো, এই নল দিয়ে এই বাষ্পকে এই দিক দিয়ে নিয়ে আসবো। যেহেতু আমাদেরকে বাষ্পকে আবার ঠান্ডা করতে হবে, পাতন মানে কি, বাষ্পীভবন এবং আবার ঘনীভবন, এটাকে আবার ঠান্ডা করে ঘনীভূত করে তরল বানাইতে হবে। তো আমরা এই পাইপের বাইরে আরেকটা পাইপ দিলাম, মোটা পাইপ, এটাকে বলা হয় লিবিক শীতক, লিবিক একটা বিজ্ঞানীর নাম। এই মোটা পাইপে কি করলাম, এই চিকন পাইপের বাইরে একটা মোটা পাইপ দিলাম এবং এই পাইপে আমরা ঠান্ডা পানি দিলাম। তো ঠান্ডা পানি দিলে কি হবে, এই ঠান্ডা পানি নিচের যে চিকন পাইপ আছে সেই চিকন পাইপ থেকে এই বাষ্পের তাপটা শোষণ করে নেবে এবং বাষ্পকে ঠান্ডা করবে, এবং ঠান্ডা করলে কি হবে, সেই বাষ্প যেটা আমরা ধরলাম যে 60°C তাপমাত্রায় বাষ্পীভূত হওয়া শুরু করছিল, এই বাষ্পটাকে আমরা এই নল দিয়ে কালেক্ট করতেছি, বাইরে লিবিক শীতক ঠান্ডা পানি এটার তাপ শোষণ করে নিয়ে সেই বাষ্পটাকে আবার তরলে পরিণত করে দিছে এবং এই তরলটাকে আমরা গ্রাহক পাত্রে কালেক্ট করলাম এবং যেহেতু এই লিবিক শীতকে আমরা যে ঠান্ডা পানি দিছি, এই ঠান্ডা পানি তাপ শোষণ করে গরম হয়ে গেছে অবশ্যই, এটাকে আমরা আবার বের করে দিব, আরেকটা পাইপ দিয়ে বের করে দিব এবং এই রাস্তা দিয়ে আবার ঠান্ডা পানি, মানে এটা কন্টিনিউয়াস প্রসেস যতক্ষণ এই জিনিসটা কাহিনী করবে। এই সেম কাহিনী আবার 100°C তাপমাত্রায় যখন আমরা তাপমাত্রা তো বাড়াচ্ছি, সেই 60 থেকে তো বাড়তে আসে, এখন 100°C তাপমাত্রা যখন পৌঁছাবে তখন দেখবে এটা আবার তাপমাত্রা স্থির হয়ে গেছে, তাপ দিচ্ছ তবে তাপমাত্রা স্থির হয়ে গেছে। এটা কেন হয়, তখন ওই যে বি যৌগ যেটা আছে ওইটার স্টেট চেঞ্জ হওয়া শুরু করবে, ওটা তরল ছিল, ফুটতেছিল, এখন বাষ্পে পরিণত হচ্ছে। এই বাষ্পে যখন পরিণত হবে আমরা আবার সেম কাজটা করবো, এই বাষ্পকে এদিক দিয়ে কালেক্ট করবো তরল হিসাবে সেই লিবিক শীতক দিয়া। এটাই বললো যে যদি 100 থেকে 120°C তাপমাত্রা ঊর্ধ্বে হয় আমাদের এই ইয়াটা, তখন আমরা লিবিক শীতকের পরিবর্তে আমরা একটা বায়ু শীতক ইউজ করবো এখানে। এটা তোমরা জেনে রাখলা।
জানার কিছু নাই তোমাদের, তাও যাতে যেহেতু শর্ট সিলেবাসে ছিল না একটু জেনে রাখলে ক্ষতির কিছু নাই। আরে এটা কি হয় বারবার। আচ্ছা আমি তাহলে আংশিক পাতন, আমরা বললাম সাধারণ পাতন, এবার বলবো আংশিক পাতন। সাধারণ পাতন কি ছিল, যদি দুইটা তরল পদার্থের আমার স্ফুটনাঙ্কের পার্থক্য 40°C বেশি হয় আমরা সাধারণ পাতন ইউজ করব। এবং সাধারণ পাতন জিনিসটা কি আমরা একটু দেখলাম। আংশিক পাতন কাহিনীটাও সেম, এক্ষেত্রে আমাদের এই ইয়াটা 40°C কম হতে হবে। আমাদের স্ফুটনাঙ্কের পার্থক্য 40°C যদি কম হয় তাহলে আমরা এখানে আংশিক পাতন ইউজ করব। এবং এই ক্ষেত্রে এই কাহিনীটা সেম, তোমরা এই চিত্রটা যদি দেখো এটা তোমরা বুঝতে পারবা যে এই ক্ষেত্রেও সেম কাহিনী করা হয়েছে। একটা পাতন একটা ফ্লাক্সের মধ্যে আমাদের দুইটা যৌগ আছে নেওয়া হয়েছে। তো এখানে ঝামেলা কি, আগের বার একটা ইয়া ছিল, আমাদের ঝামেলা ছিল না যখন এটার স্ফুটনাঙ্কের পার্থক্যটা বেশি ছিল, তখন আগে একটা ফুটতো বাষ্পীভূত হইতো, এরপরে আরেকটা বাষ্পীভূত হইতো। এখন এক্ষেত্রে যেহেতু স্ফুটনাঙ্কের পার্থক্য কম, এরকম হইতে পারে যে তোমার একটা নির্দিষ্ট তাপমাত্রায় দুইটাই বাষ্পীভূত হওয়া শুরু করছে, একটা আগে একটা পরে, বাট একসাথে মিক্স আকারে আছে বাষ্পটা। তো এখন তুমি কি করবা, এখন তোমার দুইটাকে পৃথক পৃথকভাবে তুমি চাও, পৃথক পৃথকভাবে বিশুদ্ধ আকারে একটা তুমি চাও, অথবা দুইটা বিশুদ্ধ আকারে তুমি চাও। তো তুমি এখন এই একটা শীতক তো ইউজ করবা। শীতকের আগে তুমি একটা কি বলে এটারে নল, একটা নল মানে বিশেষ ধরনের নল ব্যবহার করবা, যে নলটাতে খাঁচকাটা আছে। খাঁচকাটা কেন, যখন তোমার ধরো এ এবং বি, এ, আরে এই জিনিসটা কি হচ্ছে, এ এবং বি দুইটাই উপরে বাষ্পীভূত হয়ে উপরের দিকে মানে উঠতেছে। উঠতে গেলে তুমি দেখবা যে একটা আগে যাচ্ছে একটা পরে যাচ্ছে। যেটা আগে যাচ্ছে সেটা তো যাচ্ছেই, যেটা পরে যাচ্ছে সেটা কিছু কিছু স্থানে যেখানে খাঁচকাটা আছে এখানে বাধাপ্রাপ্ত হয়ে আবার নিচের দিকে ফিরে আসতেছে, আবার উপরে উঠতেছে। মানে আমার মূল টার্গেটটা হচ্ছে এই খাঁচকাটা নল দিয়া আমরা একটাকে আগে যাইতে দিব, আরেকটা বাধাপ্রাপ্ত হবে, নিজে নিজে মানে চলে আসবে। যেহেতু এই দুইটার স্ফুটনাঙ্ক সেম না, একটা বেশি উপরে বেশি তাড়াতাড়ি উপরে উঠতেছে, আর একটা কমে নিচে নিচে এর পিছনে পিছনে উপরে উঠতেছে বাষ্পীভূত হয়ে। তো একটা যখন উপরে উঠবে আমরা আরেকটাকে বাধাপ্রাপ্ত করার চেষ্টা করব যাতে সে একটু নিচে চলে আসে, এবং এই দুইটাকে আমরা পৃথক করতে পারি। যদি পৃথক করতে পারি তাহলে আমাদের লাভটা কি, এ কে আমরা আলাদা যৌগ হিসেবে পাবো, বি কে আলাদা যৌগ হিসেবে পাবো যা একসাথে ছিল। যদি এই নলটা ইউজ না করতাম হতে পারতো যে দুইটা একসাথে মিক্সড আকারে আমরা পাচ্ছি। এটা ইউজ করার ফলে কি হলো, আমরা একটার গতিকে বাধাপ্রাপ্ত করলাম, ফলে সে একটু পিছাই গেল, এবং একটাকে আলাদা করলাম তারপর আরেকটাকে আলাদা করলাম। এরকম দুই তিনটা যদি মিক্স থাকে সেম কাহিনী রিপিট হবে এখানে। আংশিক পাতনে আমরা জানলাম যে 40°C কম যদি এদের স্ফুটনাঙ্কের পার্থক্য হয় তখন আমরা এটা ইউজ করব। এখান থেকে আমরা আর যা জানবো, পেট্রোলিয়াম এটার প্রয়োগটা কি। প্রয়োগ যে আমরা যে পেট্রোলিয়াম থেকে আমাদের ডিজেল, পেট্রোল, কেরোসিন যেটা, এসব পৃথকীকরণের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা ইউজ হয়। রেকটিফাইড স্পিরিটের উৎপাদনে আমাদের ইউজ হয় এটা। রেকটিফাইড স্পিরিট উৎপাদনে আমরা এই ওয়ার্ডটা মনে রাখবো, উৎপাদন। উৎপাদন কারণ এর পরেরটাই আমরা দেখব যে রেকটিফাইড স্পিরিট কিসের উদাহরণ। যাই হোক, উৎপাদন, আলকাত্রার অংশপাতন, লঘু তৈল থেকে বেনজিন, টোলুইন ইত্যাদি উদাহরণগুলো আমাদের লাগবে, উদাহরণগুলোই মূলত পড়তে হয়। আর এই সকল তোমরা একটু বুঝে রাখলা ব্যাস। এরপরে আমরা এখান থেকে যা জানবো সেটা হচ্ছে I am facing some problem. আচ্ছা, এবার সমস্ফুটন পাতন। সমস্ফুটন পাতন এটা আমাদের বোঝার কিছু নাই। আমরা জানবো সমস্ফুটন পাতন দুই প্রকার, একটা হচ্ছে সর্বনিম্ন সমস্ফুটন পাতন, আর একটা হচ্ছে সর্বোচ্চ সমস্ফুটন পাতন। কি বুঝতে হবে না, সর্বনিম্ন কেন, এটার উদাহরণটা কি, উদাহরণ হচ্ছে রেকটিফাইড স্পিরিট। রেকটিফাইড স্পিরিটে কি থাকে, 95.6% ইথানল এবং 4.4% পানি। আমরা একটা মনে রাখবো, আমরা জাস্ট মনে রাখবো 95.6% থাকে ইথানল, বাকি 100 থেকে এটা বিয়োগ করে দিলে আমরা 4.4 পাবো, এটা পানি থাকে। আমরা জানবো
রেকটিফাইড স্পিরিটে যে ইথানল থাকে, ইথানল এটার আমাদের স্ফুটনাঙ্ক 78.3 ডিগ্রি সেলসিয়াস, এবং পানির স্ফুটনাঙ্ক আমরা সবাই জানি 100 ডিগ্রি সেলসিয়াস। এটা আমার পড়তে হচ্ছে না, আমার পড়তে হবে শুধু এই ইথানলেরটা, যেটা 78.3 ডিগ্রি সেলসিয়াস। তুমি দেখতে পাচ্ছ এই দুইটার মিশ্রণ, পানি এবং এই ইথানল, এদের মিশ্রণ যেটা রেকটিফাইড স্পিরিট, এইটার স্ফুটনাঙ্ক হচ্ছে 78.15। অর্থাৎ আমাদের ইথানলে এবং পানির মধ্যে ইথানলের স্ফুটনাঙ্কটা কম ছিল, এবং এর চেয়েও কম এদের মিশ্রণের স্ফুটনাঙ্ক, যেটা রেকটিফাইড স্পিরিট 78.15। যেহেতু সর্বনিম্নটার চেয়েও কম এর স্ফুটনাঙ্ক, ইথানলের চেয়ে কম, এই জন্য এটাকে বলা হয় সর্বনিম্ন সমস্ফুটন আর কি। এবং এটা কিন্তু মনে রাখা সহজ, আমরা জানি 3 এর অর্ধেক কত, 1.5। এখানে এটাই লেখলো যে 78.3, 3 এর অর্ধেক 1.5। এই জিনিসটাই তোমরা এখানে খেয়াল রাখতে পারো মনে রাখার জন্য। এই ক্ষেত্রে কিন্তু আমাদের পড়াশোনা একটু কমে গেল, কেন? কারণ আমরা পানির স্ফুটনাঙ্কটা ছোটোবেলা থেকে জানি 100 ডিগ্রি সেলসিয়াস। এখানে রেকটিফাইড স্পিরিট আছে কি ইথানল এবং পানি, এই দুটার মধ্যে কম কার, ইথানলের, কিন্তু এদের মিশ্রণের যে স্ফুটনাঙ্ক এটা এই কমের চেয়েও কম, এই জন্য এটাকে বলা হয় সর্বনিম্ন সমস্ফুটন পাতন। গেল, আমরা এখন দেখব সর্বোচ্চ সমস্ফুটন পাতন যেটা, এবং এটার উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে 68.4% HNO3 এবং 31.6% পানির মিশ্রণ যেটা। এই ক্ষেত্রে তোমরা দেখতে পারো যে নাইট্রিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক 86 ডিগ্রি সেলসিয়াস। পানিটা তোমরা জানো, পানিটা পড়তে হবে না। 86 ডিগ্রি সেলসিয়াস, এবং এই জিনিসটা কিন্তু আসলে আরও মজার, যে 68 এবং 86, জাস্ট এটা জায়গা চেঞ্জ করা ফেলো না, হ্যাঁ, 68 আগে চলে আসছে, 6 পরে চলে গেছে। এটা মনে রাখার ক্ষেত্রে সোজা, তোমাদের যা দেখতে হবে এইটার মিশ্রণের স্ফুটনাঙ্ক 120.5 ডিগ্রি সেলসিয়াস। এদের মিশ্রণে কী ছিল? নাইট্রিক অ্যাসিড এবং পানি। পানির স্ফুটনাঙ্কটা এখানে বেশি ছিল নাইট্রিক অ্যাসিডের তুলনায় 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এদের মিশ্রণের স্ফুটনাঙ্ক আরও বেশি, এই সর্বোচ্চটা থেকেও বেশি, 120.5। এই জন্য এটাকে বলা হয় সর্বোচ্চ সমস্ফুটন পাতন। একটু পড়লাম, আর আমাদের এখান থেকে কিছু করতে হচ্ছে না। বাষ্পপাতন বা স্টিম পাতন, এই জিনিসটা আরও মজার একটা জিনিস। বাষ্পপাতন, স্টিম পাতন, এটা আমাদের কঠিন এবং তরল দুই ক্ষেত্রে ইউজ হয়, আমরা দেখলাম একটু আগে। এই জিনিসটা কি কি এটা জানার আগে আমার লাগবে উদাহরণ, এরপরে আমাদের প্রসেসটা যদি জানতে পারি ভালো, না জানতে পারলে সমস্যা নেই। স্টিম পাতন পদ্ধতিতে আমাদের ফুলের নির্যাস থেকে পুষ্প থেকে ফুলের নির্যাস, গোলাপ জল, ইউক্যালিপটাস পাতা থেকে তৈল ইত্যাদি পৃথক করা হয়, এবং অ্যানিলিনের বিশোধনে এই স্টিম পাতন ব্যবহৃত হয়। স্টিম পাতন বিষয়টা আসলে কি? স্টিম পাতন আসলে কাদের ক্ষেত্রে প্রযোজ্য? যারা তরল অথবা পানির মধ্যে মনে করো যে কোনো একটা যৌগ, ধরো যে গোলাপ জল, এই গোলাপের নির্যাসটা আমরা বের করলাম। এটা ধরো যেহেতু গোলাপ জল আসলে কি, এটা একটা জৈব যৌগ পানিতে অবশ্যই দ্রবীভূত হবে না, এটা হবে জৈব দ্রাবকে দ্রবীভূত হবে। জৈব যৌগকে ধরলাম আমরা পানিতে, যেহেতু দ্রবীভূত হচ্ছে না, এটাকে আমি পৃথক করতে পারতাছি না, আমরা কি করলাম এই ক্ষেত্রে? এই চিত্রটার দিকে যদি একটু দেখো, এখানে ধরো আমাদের এই গোলাপ জলটা আছে, যেহেতু এটা এই পানিতে দ্রবীভূত হচ্ছে না, আমরা এখানে রাইখা দিছি বা দ্রবীভূত হচ্ছে না, আমরা কি করব? পানিকে গরম করে নিলাম আগে, স্টিম, বাষ্প করে নিলাম। এই বাষ্প করে নিলে এই বাষ্পকে এই দিক দিয়ে পাঠাইলাম, পাঠানোর পরে কি হলো? পাঠানোর পরে আমরা সেই সকল যৌগকেই স্টিম পাতন দ্বারা পৃথক করতে পারবো, যারা পানিতে ধরো দ্রবীভূত না, কিন্তু স্টিমে বা বাষ্পে উদ্দায়ী, অর্থাৎ বাষ্পের সাথে সে মিশিয়ে দিতে পারে। পানিতে দ্রবীভূত না, কিন্তু বাষ্পের সাথে মিশিয়ে দিতে পারে। তো বাষ্পটাকে আমরা এখানে পাঠাইলাম, বাষ্পর সাথে ওই জিনিসটা, যে গোলাপ জল জৈব দ্রাবক, তার দ্রবণীয়তা অবশ্যই পানিতে না, কিন্তু বাষ্পের সাথে সাথে দ্রবীভূত হতে পারে, বাষ্পের উদ্দায়ী। যদি এরকম হয় তাহলে সেই বাষ্পের সাথে এই জিনিসটা মিশা যাবে। মিশে গেলে কী হবে? এখন এই বাষ্পের একটা যে মিশ্রণ তৈরি হবে, এই মিশ্রণে আমার স্টিমও থাকবে এবং সেই গোলাপ জল যেটা সেটাও থাকবে। এটাকে আমরা আরেকটা নল দিয়ে এখানে সেই শীতক দিয়ে কালেক্ট করব, সেই লিবিক শীতক, আবার সেম কাহিনী, যেহেতু এটা বাষ্প, এটাকে আমরা তরল করব। তরল করলে এখানে আমরা একটা দ্রবণ পাবো, এই দ্রবণে পানিও আছে এবং সেই গোলাপ জল মিশ্রিত অবস্থায় আছে, যা আগে মিশ্রিত হতো না, কিন্তু বাষ্প করার ফলে এটাকে আমরা মিশায় ফেলাইছি। মিশায় ফেলানোর ফলে আমরা এই ক্ষেত্রে পানিও পাইলাম, পানির মধ্যে সেই গোলাপ জলের মিশ্রণটাও পাইলাম। এটাকে আমরা একটা পৃথকীকরণ ফানেলে নিব। ফানেলে নিয়ে এখানে তোমরা দেখতে পারতেছো এখানে দুইটা স্তর আছে, এই একটা স্তর, এই একটা স্তর। তোমরা ধরো এইখানে আছে সেই পানি এবং গোলাপ জল মিশ্রিত অবস্থায়, এবং উপরে আরেকটা দ্রাবক দেওয়া হয়েছে, এটাকে ধরো ইথার। এইখান থেকে তোমাদের স্টিম পাতনের কাজ শেষ। স্টিম পাতনের কাজ এখানেই শেষ। বাকি এই কাজটা হচ্ছে দ্রাবক নিষ্কাশনের। এটা আরও মজার জিনিস, যেহেতু তোমাদের শর্ট সিলেবাসে ছিল না,
তোমরা খুব বেশি পড়ো নাই, আমি হালকা করে দেখানোর চেষ্টা করছি যাতে তোমাদের ধারণাটা একটু হলেও ক্লিয়ার থাকে। স্টিম পাথরের বিষয়টা একটু পর্যন্ত আমরা দেখলাম, এবং যেহেতু এই কাহিনী করার পরে যখন আমরা আলাদা করলাম, আলাদা করানোর পরে আমরা সেই একটা রিপিট করব। যদি তরল পদার্থ হয়, তরল পদার্থ আলাদা করতে চাই আমরা পাতন করব, যদি কঠিনকে আলাদা করতে চাই কেলাসন করব। এটা 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 আরও মানে পরের কাজ, দ্রাবক নিষ্কাশনের পরের কাজ। আচ্ছা, আমরা এখন দেখব নিম্নচাপ পাতন বা অনুপ্রেশ পাতন। এই নামটা আমি বলছিলাম নিম্নচাপ পাতনের একটা নাম তোমাদেরকে একটু কষ্ট দেবে, এই কষ্টটা হচ্ছে অনুপ্রেশ পাতন। যদি তোমাদেরকে বলা হয় কোনটা পাতনের প্রকারভেদ নয় এবং দিয়ে দিলে অনুপ্রেশ পাতন এবং তোমরা জানো না, তাহলে তোমরা অবশ্যই এটা মিস করবা, মিস করা যাবে না। আচ্ছা, আমি একটা জিনিস মিস করছি তোমাদের, আচ্ছা এই যে আমাদের ম্যানোমিটার নামে একটা যন্ত্র আছে যা দ্বারা আমরা নিম্নচাপের পরিমাণ জানতে পারি। আচ্ছা, এটা এখানেই ছিল, মিস করি নাই, সামনে ছিল। ম্যানোমিটার নামে একটা যন্ত্র আছে, নিম্নচাপের পরিমাণ বায়ু নিম্নচাপের পরিমাণ জানতে পারি। নিম্নচাপ পাতন দ্বারা কী করা হয়, সাবান শিল্পে আমরা গ্লিসারিনকে আলাদা করি এবং ফিনাইল হাইড্রাজিন, ইথাইল মেলেট, ইথাইল অ্যাসিডেট, এই কঠিন নামগুলা নিম্নচাপ পাতন দ্বারা পৃথক করা হয় আর কি। এই নামগুলো মনে রাখবা, বেশ। আমরা দেখবো ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন পড়ার কিছু নাই, এটা আমরা ছোটোবেলা থেকে মানে থেকে জানি। কঠিন থেকে সরাসরি বাষ্প, বাষ্প থেকে সরাসরি কঠিন, এটার কোনো ইয়া নাই, তরল দশা নাই আর কি। আমার এই উদাহরণগুলো আমাদের লাগবে এবং এই উদাহরণগুলো আমরা জানি, কর্পূর, ন্যাফথালিন, আয়োডিন, বেঞ্জোইক অ্যাসিড বলে জানি, পড়তে হবে না, ব্যাস। এখন আমরা পড়ব দ্রাবক নিষ্কাশন, সেই দ্রাবক নিষ্কাশন যা আসলে খুবই মজাদার একটা জিনিস। তো আমাদের যেহেতু এইচএসসিতে ছিল না দ্রাবক নিষ্কাশন, আসলে কিছু ম্যাথ আছে কিন্তু ম্যাথ আমাদের লাগে না মেডিকেলের জন্য, আমরা শুধু জানবো এটা নার্নস্টের বন্টন নীতি অনুসরণ করে, এটার মূলনীতি। এখান থেকে আমাদের জানার বিষয় আর কিছু নাই, আমরা যেটা জানবো এটা হচ্ছে দ্রাবক হিসেবে অধিক উদ্দায়ী ডাইইথাইল ইথাইল ব্যবহার করা হয়, আরও এসব ইউজ করা হয়, দরকার নয় তুমি একটাই পড়বা। এবং দেখবা যে কঠিন পদার্থ থেকে যখন জৈব যৌগকে নিষ্কাশন করা হয় একটা পদ্ধতি, এটা হচ্ছে সকসেট পদ্ধতি। সকসেট পদ্ধতিতে তোমার সকসেট যে নিষ্কাশন যন্ত্র, এটার তিনটা অংশ থাকে। তিনটা অংশ কী কী একটু দেখে রাখলা, জানবা আর কি। তিনটা অংশ থাকে এবং এই পদ্ধতিতে তোমার পেট্রোলকে দ্রাবক রূপে ব্যবহার করে কী কী করা হয় উদাহরণগুলো আমার লাগবে। নারিকেলের শ্বাসের গুঁড়া থেকে নারিকেল তেল তৈরি, শস্য বীজ থেকে সুগন্ধি তেল, মরিচের গুঁড়া থেকে ঝাঁঝালো লাল রং এটা লাগবে, ধানের তুষ বা চাউলের গুঁড়া থেকে ভোজ্য তেল এই তেল। তবে ইউক্যালিপটাস থেকে যে তেল ওটা কিন্তু আমাদের আবার বাষ্পপাতন, কিন্তু নারিকেল তেল মেল এইসব আবার দ্রাবক নিষ্কাশন থেকে। দ্রাবক নিষ্কাশন গেল, দ্রাবক নিষ্কাশনের বেসিকটা একটু তোমাদের দিয়ে দিলে ভালো হইতো। দ্রাবক নিষ্কাশন আসলে কি একটু দেখাই দিই তোমাদেরকে সাইড দিয়া। তো দ্রাবক নিষ্কাশন, এই যে একটা ছবি এখানে দেওয়া আছে, ওই যে আমরা কী করেছিলাম বাষ্পপাতন করে যেই সকল পদার্থটা আলাদা করেছি ওটাকে একটা পৃথকীকরণ ফাইনাল নিয়েছিলাম। যদি আমি তোমাদেরকে একটু দেখাই দিই আবার, যে এই যে দেখো বাষ্প স্টিম পাতন, যেটা বাষ্পপাতন, এখানে আমরা একটু পর্যন্ত পৃথকীকরণ করছি, একটু পর্যন্ত আলাদা করছি, বাষ্প থেকে তরলে পরিণত করছি। এবার এটা পৃথকীকরণ ফানেলে আমরা এটাকে নিলাম। পৃথকীকরণ ফানেলে নেওয়ার পর কি হয়েছে, আমার ফানেলে ধরো যে পানির মধ্যে এই গোলাপ জল মিশ্রিত অবস্থায় আছে। গোলাপ জল কি, এটা আসলে এস্টার এক ধরনের মানে জৈব যৌগ। জৈব যৌগ পানিতে যতটুকু দ্রবীভূত হয় এর চেয়ে বেশি দ্রবীভূত হবে কোনো জৈব দ্রাবকে। ধরলাম এইখানে আমাদের ইথার, এই নিচে আছে আমাদের পানি এবং ইয়াটা পানির মধ্যে যে গোলাপ জল একটুক, এবং বাইরে থেকে আমরা দ্রাবক হিসেবে এইখানে ইথার দিলাম, ইথার ডাইইথাইল ইথার, যেটা ইথার। এবং তোমাদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু ডাইমিথাইল ইথার না, এটা ডাইইথাইল ইথার। অপশনে যদি ডাইমিথাইল থাকে এটা কিন্তু হবে না। যাই হোক, এখানে ইথার যদি দেই তো এইখানে গোলাপ জল আমার দ্রবীভূত আছে। গোলাপ জল যেহেতু পানির থেকে ইথারে, এবং ইথার এবং পানি মিশবে না, কারণ এরা পরস্পর মিশে না, এটা পোলার দ্রাবক, এটা হচ্ছে অপোলার দ্রাবক, এটা মিশবে না। তো কী হবে, এই গোলাপ জলটা যেহেতু একটা লেয়ারে এটা বিভক্ত হয়ে থাকবে, এটুক থাকবে ইথার, এটুক হচ্ছে পানি এবং এর মধ্যে গোলাপ জল। তো গোলাপ জল কী করবে, বেশিরভাগ পরিমাণ এই ক্ষেত্রে আমার ইথারে দ্রবীভূত হয়ে যাবে, পানির মধ্যে যা আছে ইথারের মধ্যে তা দ্রবীভূত হয়ে যাবে। কি এখানে কিছু পরিমাণ থাকবে অবশ্যই পানিতে। এইভাবে দ্রবীভূত হওয়ার পর আমি এখানে স্ক্রুটা ঘুরায় ঘুরায় এই স্তরটাকে নিচে নামায় আলাদা করে ফেলবো। এবার সেম এই কাজটা আমি আবার রিপিট করব, ইথার আবার দিব, আবার যখন দিব তখন সে পানিতে যতটুকু পরিমাণ ছিল পুরোটা তো আর যায় না ইথারে, যাবেও না, যেহেতু দুই ক্ষেত্রে দ্রবণীয় সে। তো যতটুক ছিল ওটুক আবার যদি আমি ইথার দেই, সেখান থেকে আবার সেই ইথারে কিছু পরিমাণ দ্রবীভূত হবে। দ্রবীভূত হওয়ার পর আবার সেটাকে আমরা আলাদা করব, আবার সেখানে আমরা ইথার দেব,
ইথার দিলে কি হবে, এই প্রসেসটা আমরা যতবার করব আমাদের একবারে যদি আমাদের কিছু এটা তোমরা বুঝতে পারতো অবশ্যই, যে যখন আমরা একবার দিব তখন কিছু পরিমাণ যদি ইথারে চায় পানিতে কিছু পরিমাণ থাকবেই। তো আমরা পুরোটাকে এক্সট্রাক্ট করতে পারতেছি না এবং পুরোটাকে এক্সট্রাক্ট করতে পারবো না। তবে যত বেশিবার এই প্রসেসটা চালাবো আমাদের এক্সট্রাক্ট করার পরিমাণটা তত বাইরে যাবে। এই জিনিসটা এখানে লেখা হয়েছে, আমি একটু দেখাই যে একবার মাত্র নিষ্কাশনের পরিবর্তে যদি আমরা ওই দ্রাবককে কয়েকটি সমভাগে ভাগ করে দুইয়ের অধিক ধাপে নিষ্কাশন প্রক্রিয়া অধিক দ্রব নিষ্কাশন সম্ভব একবারের পরিবর্তে। মানে একবারের চেয়ে তোমরা এই প্রসেসটা যদি দুইবার অথবা এর বেশিবার করো বেশি পরিমাণ ইয়া পাবা, এবং এটা তত সুষ্ঠু হবে। আমাদের ইথার যে দিলাম, ইথার না দিয়ে আমরা এমন কোনো জৈব দ্রাবক ইউজ করব যার মধ্যে উক্ত গোলাপ জল বা পদার্থের দ্রবণীয়তা পানির থেকে বেশি। এই দ্রবটির দ্রাব্যতা যত বেশি হবে এরকম একটা মাধ্যম দ্রাবক হিসেবে ইউজ করলে আমাদের পদ্ধতিটা আরও সুষ্ঠু হবে এবং আমরা সুষ্ঠুভাবে বিশুদ্ধটা আলাদা করতে পারবো। তো যাই হোক, এই জিনিসটা বললাম দ্রাবক নিষ্কাশন, হালকাটা ধারণা দিলাম। একটা সূত্র আছে, এই সূত্রটাও খুবই মজার এবং ম্যাথগুলো মজার। তো এখন আমরা আসবো ক্রোমাটোগ্রাফি, এবং এটা লাস্ট টপিক আমাদের ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফি কি? ক্রোমাটোগ্রাফির একটা অর্থ আছে, ক্রোম অর্থ রং এবং গ্রাফ অর্থ চিত্রণ। অর্থাৎ এক্ষেত্রে আমি এটা পড়ানোর আগে একটা জিনিস বুঝাইনি তোমাদেরকে, যদি বুঝাইনি আমাদের এটা সুবিধা হবে পড়তে। আমরা বোর্ডে চলে যাই। তো বোর্ডে এই জিনিসগুলো আমাদের এখন দরকার নাই। ওকে, আমি এখানে দেখানোর চেষ্টা করতেছি। ক্রোমাটোগ্রাফি আমাদের অনেক ধরনের হয়, তোমরা এটা জানো, না জানলে এখন জেনে নাও যে অনেক ধরনের হয়। তবে আমি একটা ক্রোমাটোগ্রাফি দিয়ে শুরু করছি, এটাকে বলা হয় পেপার ক্রোমাটোগ্রাফি। তো ধরলাম একটা পেপারের টুকরা আমরা এখানে নিলাম, এটাকে বলা হয় হোয়াটম্যান পেপার। হোয়াটম্যান পেপার, পেপারটাকে আমরা একটা হুক দিয়ে বাজায় দিয়ে এখানে একটা লাইন টানলাম, এটাকে বলা হয় অরিজিন লাইন। অরিজিন লাইনটা কেন টানলাম, এটা টানানোর একটা কারণ আছে, এটা স্কেল দিয়ে আমরা অবশ্যই টানবো এবং এটা বাইরে যাবে না, এটা আমাদের এই ভিতর পর্যন্তই থাকবে। আচ্ছা, টানলাম। এখন ধরো যে এইখানে একটা রং আছে, ধরো এটা বোর্ড এবং এটা হচ্ছে মার্কার। এই মার্কারের এই কালো রঙের ভিতরে আরও কি কোনো রং আছে? অনেকগুলো রং মিশ্রিত হয়ে কালো রং বানাইছে, নাকি এই কালো রঙের শুধু কালো রং আছে? আমরা এটা দেখতে চাই। যদি দেখতে চাই তোমরা কি করব, এই অরিজিন লাইনে এরকম একটা ড্রপ দিয়ে দিব, এই রঙের একটা ড্রপ দিয়ে দিব। ড্রপ দিয়ে এই হুক দিয়ে আমি এই হোয়াটম্যান পেপারটাকে কি করছি, একটা মানে দ্রবণের মধ্যে এটাকে আমরা চুয়াই দিব, যেখানে দ্রাবক হিসেবে ধরো পানি ইউজ করা হয়েছে। এবং এই অরিজিন লাইনটা আমি কেন টানলাম এখন তোমরা বুঝবা, যাতে আমাদের এই লেভেলটা, দ্রাবকের লেভেলটা এই অরিজিন লাইনের নিচে থাকে। এই জিনিসটা ঠিকমতো দেখে দেওয়ার জন্য আমরা এই কাজটা করব। এই দ্রাবকের মধ্যে এই হোয়াটম্যান পেপারটাকে ভিজাই দেবো। ভিজাইলে কি হবে, তোমরা জানো দুইটা বল, ফিজিক্সে তোমরা পড়ো না, এটা শর্ট সার্কিটের বাইরেই ছিল। তোমরা দুইটা বল দেখবা, একটা হচ্ছে সংশক্তি বল, শক্তি, আরেকটা হচ্ছে আসনজন বল নাকি আসনজোশ, আমার নামটা খেয়াল নাই, আসনজনই হয়তো। যাই হোক, সংশক্তি বলতে বোঝায় একই পদার্থের দুটি অণুর মধ্যে যেই বল, একই পদার্থ। যেমন ধরো পানি আছে, পানির দুইটা অণুর মধ্যে যে আকর্ষণ বল, এটা হচ্ছে আমাদের সংশক্তি বল। এবং আসনজন বল যেটা, এটা দুইটা ভিন্ন পদার্থের মধ্যে, দুটি ভিন্ন। ধরো এটা হচ্ছে এটা টেস্ট টিউব, টেস্টের মধ্যে আমার কি আছে, পানি আছে। তো পানি এবং কাচের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে, এটাকে বলা হয় পানি এবং কাচের অণুর মধ্যে, এটা হচ্ছে আসনজন অ্যাডহেসিভ। এবং সংশক্তি যেটা কোহেসিভ ফোর্স, এটা একই পদার্থের কাচের অণুর মধ্যে আকর্ষণ, পানি অণুর মধ্যে যে আকর্ষণ, এই দুটা। তো এখানে পানি যে আমার আছে, এই পানিকে এই কাগজের অণুগুলা টানবে আসনজন বলের জন্য, দুইটা ভিন্ন পদার্থের, কাগজের অণু এবং পানির অণু। তো পানি অণু টানার ফলে কি হবে, তোমরা এটা দেখতেই পারো, যখন তোমরা একটা কাগজকে ভিজাবা তখন পানি ভিজা পানি উপরে উঠতে থাকবে, কেন উঠতে পারে, এইটার কারণে হচ্ছে এটা অ্যাডহেসিভ ফোর্স যেটা। অথবা এই একটা কারণ, আরেকটা কারণ হচ্ছে আমরা জানি যে কোনো পেপার, এটা হচ্ছে কি আমাদের সেলুলোজ দিয়ে তৈরি হয়। তো এর ভিতরে ফাঁকে ফাঁকে সে পানি, জলীয় বাষ্প, বাতাসে যে জলীয় বাষ্প আছে, এর ফাঁকে ফাঁকে সে নিয়ে রাখে। তো এই পানির অণুগুলা এই পানির অণুকে টানলে এটা হবে আমাদের সংশক্তি বল। তাই সংশক্তি বল এবং আসনজন বল, এই দুইটার ফলেই পানি আমার ভিজে এই হোয়াটম্যান পেপারটাকে ভিজে উপরে উঠবে।
উপরে উঠতে উঠতে যখন এই লাইনটাকে ক্রস করবে, অরিজিন লাইনটাকে ক্রস করবে, তখন তুমি দেখতে পারবা যে ধরো পানির স্তরটা এখানে পৌঁছাই গেছে, দ্রাবকের স্তরটা এখানে পৌঁছাই গেছে, এবং তুমি দেখতে পারলা যে এই কালো রং ভেঙে একটা লাল রং, আর জিবি ধরি, লাল, গ্রিন, একটা হচ্ছে আমাদের গ্রিন, আর একটা হচ্ছে ধরো আমাদের ইয়েলো, এই তিনটা রঙে ভাগ হয়ে গেছে। তিনটা রঙে ভাগ হয়ে যাওয়ার পর তুমি তাইলে বুঝতে পারতেছো যে এই কালো রঙে আসলে একটা রং না, আমাদের তিনটা রং মিশ্রিত অবস্থায় ছিল, যা এখানে পানি যখন গেছে তখন এই তিনটা রঙকে ভাগ করে উপরের দিকে উঠে নিয়ে গেছে। এই কাজটা পানি অথবা যে কোনো একটা দ্রাবক, উপযুক্ত দ্রাবক করছে। এই করার কারণটা কি? এই করার কারণটা হচ্ছে, বা কিভাবে করলো, এই তিনটা ভিন্ন জায়গায় কেন করলো? একটা উপরে, এই হলুদটা তো উপরে, এই লালটা তো নিচে কেন হলো? কারণ এই ড্রপ বা কালার ড্রপের মধ্যে যে অণুগুলো ছিল এবং পানির যে অণুগুলো ছিল, এদের মধ্যে একটা আসঞ্জন বল কাজ করছে। এই তিনটা কালার, RGB, রেড, গ্রিন এবং আচ্ছা এটা ব্লু হওয়ার কথা, ইয়েলো দিচ্ছে, সমস্যা নেই, যাই হোক। তো এই তিনটা কালারের মধ্যে পানির সাথে যার আসঞ্জন বলটা বেশি সে আগে উঠছে, পানির সাথে মিশে মিশে আগে উঠছে। এখানে দেখা যাচ্ছে হলুদের সেই আকর্ষণ বলটা বেশি, সে বেশি আগে উঠছে। লাল যেটা, এটার আসঞ্জন বলটা কম, এটা নিচে উঠছে। এই একটা কারণ। আরেকটা কারণ হতে পারে এই যে আমাদের সচল বা এই নিশ্চল, আচ্ছা এটা আমি পরে বলছি। এই জলীয় বাষ্প যে হোয়াটম্যান পেপার নিজের মধ্যে ধারণ করে রাখছিল, শুষে রাখছিল, সেইগুলা আমাদের আসঞ্জন বল এবং আসঞ্জন বল যেটা, সেগুলোর অণু এবং এই ড্রপের অণুর মধ্যে যে আসঞ্জন বল, যেটার আসঞ্জন বলটা বেশি, সেটা কম গেছে। কারণ কি, যেহেতু এইগুলা হোয়াটম্যান পেপারের মধ্যে ফাঁকে ফাঁকে ঢুকে আছে, তো এগুলো আসঞ্জন বল দ্বারা এদেরকে ধরে রাখার চেষ্টা করবে। রং তিনটা রঙে যে ভাগ হয়েছে, আমরা ধরি ABC, আমার যেহেতু এটা মেনশন করতে কষ্ট হইতেছে, ABC ধরলাম। ABC এই জলীয় বাষ্পগুলো A এবং B, ABC এই তিনটাকে অবশ্যই ধরে রাখবে। এখন যেটাকে বেশি জোরে ধরে রাখবে, তার মানে ওটার সাথে আসঞ্জন বলটা বেশি, এবং যেহেতু আসঞ্জন বেশি জোরে ধরে রাখলে পানির সাথে তো সে উপরে উঠতে পারবে না। এখানে আমি দেখতে পাচ্ছি যেহেতু রেড যেটা এ সবার নিচে অবস্থান করতেছে, মানে কি এর সাথে সেই জলীয় বাষ্প যার যেই হোয়াটম্যান কাগজের ফাঁকে ফাঁকে প্রবেশিত অবস্থায় আছে, যেহেতু এর আসঞ্জন বলটা বেশি, সে পানির ফ্লোতে উপরে উঠতে পারে নাই, সে সবার নিচে আছে। বি এর আসঞ্জন বল সেই জলীয় বাষ্পের সাথে কম তুলনামূলক, এর জন্য সে একটু উপরে উঠছে, এবং সি এটা সবচেয়ে কম, এর জন্য সে সবচেয়ে বেশি উপরে উঠছে। এটা আমরা জলীয় বাষ্পের সাথে তুলনা করে বললাম। অথবা কাগজের অণুও কিন্তু এই পানিকে, এই ড্রপের যে ফুটাগুলা ABCকে নিজের দিকে আসঞ্জন বল দ্বারা ধরে রাখার চেষ্টা করতেছে। যেই আসঞ্জন বল দ্বারা বেশি জোরে ধরে রাখছে, সে কম দূরত্ব অতিক্রম করছে, এবং যে মানে সি এর সাথে যেহেতু এই কাগজের অণুগুলার আসঞ্জন বল কম, তাই সে বেশি দূরত্ব অতিক্রম করছে। এটা আমি কাগজ এবং জলীয় বাষ্প দ্বারা বুঝালাম। এবার যদি আমি পানি দ্বারা আবার বুঝাই, যে পানি যখন উপরে উঠছে, পানি এই দ্রাবক যেটা, পানি যখন উপরে উঠছে, পানির সাথে আসঞ্জন বল কাজ করবে A, B এবং C এর। যার আসঞ্জন বলটা পানির সাথে বেশি, সে পানির সাথে বেশি আগে উপরে উঠবে। এখানে দেখা যাচ্ছে C এর আসঞ্জন বলটা বেশি ছিল, এই জন্য C আগে উপরে উঠছে, এবং এর আসঞ্জন বলটা কম ছিল, এই জন্য সে কম দূরত্ব অতিক্রম করছে। এই ক্ষেত্রে তোমাদের এত কিছু তো বুঝতে হবে না, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস ছিল না, আমি একটু হালকা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এখানে আমরা কয়েকটা টার্ম দেখলাম, যে এই হোয়াটম্যান পেপারের মধ্যে যেহেতু এটা একটা কাগজ, এটা কি করছে, আমাদের জলীয় বাষ্পের মানে পরিবেশের থেকে জলীয় বাষ্পটাকে নিজের মধ্যে শুষে নিছে। এই হোয়াটম্যান পেপারে তাহলে আমাদের জলীয় বাষ্পগুলো বিভিন্ন জায়গায় প্রবেশিত অবস্থায় আছে। যেহেতু আছে, এটা যেহেতু নড়তেছে না, এটা স্থির হয়ে আছে এবং ভিতরে ঢুকে আছে বিভিন্ন ফাঁকে ফাঁকে, এটাকে বলা হয় নিশ্চল মাধ্যম, নিশ্চল বা স্থির মাধ্যম। এবং এই পানি যে দ্রাবক, এটা কি করছে, এই হোয়াটম্যান পেপারকে ভিজায় উপরে চলে গেছে। যেহেতু উপরে চলে গেছে, এটা হচ্ছে সচল মাধ্যম। আমরা দেখতে পেলাম ক্রোমাটোগ্রাফিতে আমরা যেই সিস্টেমটাকে বানাই, যে একটা পরিবেশ তৈরি করি, এখানে আমাদের দুইটা মাধ্যম কাজ করে, একটা হচ্ছে সচল মাধ্যম, একটা হচ্ছে নিশ্চল মাধ্যম। দুইটারই গুরুত্ব আছে। এই দুইটা জিনিস আমরা জানলাম, এবং এই সিস্টেমটাকে আমরা একটু বোঝার চেষ্টা করলাম যে না ক্রোমাটোগ্রাফি কি, এবং এই ক্রোমাটোগ্রাফিটাকে বলা হয় পেপার ক্রোমাটোগ্রাফি। আমরা এবার একটু বইয়ে চলে যাই, বই দেখার চেষ্টা করব যে আমাদের কি পড়ালেখার বিষয় আছে। এই যে বই, এখন আমরা দেখব, বই রিডিংটা পড়ি আর কি, যে আমাদের ক্রোমাটোগ্রাফি আসলে দুইটা সাম্যাবস্থা আছে এখানে। একটা হচ্ছে আমাদের স্থির সাম্যাবস্থা নিশ্চল মাধ্যম, আর একটা হচ্ছে চলনশীল সাম্যাবস্থা বা সচল মাধ্যম, যেটা মোবাইল ফেজ, আর একটা হচ্ছে স্টেশনারি ফেজ। এই
স্থির মাধ্যম হিসেবে আমরা যেই সকল বস্তু ইউজ করতে পারি এটা হচ্ছে অ্যালুমিনা, ম্যাগনেসিয়া, MgCO3, ক্যালসিয়াম কার্বনেট, সিলিকা, স্টার্চ গুঁড়া। এগুলা উদাহরণগুলো আমার মনে রাখতে হবে। আর মানে মনে রাখতে হবে উপাদানগুলো যত বেশি পোলার হয় এদের ততই বেশি অধিশোষিত হয়। এবং পোলারের ক্রমও দেওয়া আছে, এটা তোমরা জৈব যৌগ অধ্যায়ে পড়বো অবশ্যই। এবং পোলার হলে মানে বেশি দ্রুত আলাদা হতে পারবে এবং সুষ্ঠুভাবে। যাই হোক, ক্রোমাটোগ্রাফি আমাদের এখানে মনে রাখতে হবে সব কিছু আসলে দুই দুই। ক্রোমাটোগ্রাফিতে চলন এবং নিশ্চল দশা, মানে দশা আছে দুইটা। ক্রোমাটোগ্রাফির প্রকারভেদ দুইটা। এবং ক্রোমাটোগ্রাফি যেই সকল মাধ্যমের উপর ভিত্তি করে আমরা প্রকারভেদ করলাম সেটাও দুইটা। যেমন আমাদের ক্রোমাটোগ্রাফির শ্রেণী বিভাগ দুটি ভৌত ধর্মের উপর ভিত্তি করে আমরা এটাকে আলাদা করছি। একটা কি, একটা হচ্ছে অধিশোষণ মাত্রা, একটা হচ্ছে বন্টন বা বিভাজন সহগ যেটা। এই দুইটা ভৌত ধর্মের উপর ভিত্তি করে আমরা ভাগ করছি এবং এটাও দুই দুই। যেমন অধিশোষণ মাত্রার উপর এটা হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি, আর এটা হচ্ছে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি, এটা টিএলসি নামে বেশি পরিচিত। এবং বন্টন বা বিভাজন ক্রোমাটোগ্রাফি এটা পেপার ক্রোমাটোগ্রাফি বলা হয় এবং গ্যাস ক্রোমাটোগ্রাফি বলা হয়। এখানে তোমরা যা জানবা, যা দেখতে হবে, অধিশোষণ মাত্রার যে ক্রোমাটোগ্রাফি এখানে স্থির মাধ্যম হিসেবে শুধু কঠিন পদার্থ ব্যবহৃত হয়। এবং বন্টন বা বিভাজন সহগ ক্রোমাটোগ্রাফি যেটা বন্টন বা বিভাজন সহগের উপর ভিত্তি করে যা তৈরি করা, এক্ষেত্রে স্থির মাধ্যম হিসেবে সবসময় তরল পদার্থ ব্যবহৃত হয়। এবং তোমরা দেখছো একটু আগে আমি পেপার ক্রোমাটোগ্রাফির একটা ভিজুয়াল দেখাইলাম যেটা কেমন করে হয়। তোমরা দেখলা যে সেখানে স্থির মাধ্যম হিসেবে আমাদের ছিল জলীয় বাষ্প, যেটা এটা তরল অবশ্যই, এটা দেখলাম। এখানে দেখলা যে অধিশোষণ ক্রোমাটোগ্রাফিতে চলনশীল মাধ্যম হিসেবে তরল ইউজ হয় এবং বন্টন বা বিভাজন সহগ ক্রোমাটোগ্রাফিতে চলনশীল মাধ্যম হিসেবে মোবাইল ফেজ তরল ইউজ হয় পেপার ক্রোমাটোগ্রাফিতে আমি যা দেখাইলাম। এবং গ্যাস ক্রোমাটোগ্রাফি যেহেতু নাম গ্যাস, এই জন্য এর চলনশীল মাধ্যম হিসেবে গ্যাস ইউজ হবে, মানে গ্যাস দশা আর কি, বাষ্পীয় দশা। এখান থেকে আমাদের মূলত আলোচনা করা হয়েছে এই চ্যাপ্টারে দুইটা, একটা হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি, একটা হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি, সরি কলাম, আর হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি। তো আমরা আগে কলাম ক্রোমাটোগ্রাফিটা একটু দেখে নিই। এটা হচ্ছে আমরা গ্যাস ক্রোমাটোগ্রাফি যা একটু দেখছি এটা আগে দেখে আসি। পেপার ক্রোমাটোগ্রাফি যেটা, পেপার ক্রোমাটোগ্রাফিতে আমাদের পানি স্থির মাধ্যম হিসেবে এবং চলনশীল মাধ্যম রূপে ব্যবহৃত হয় জৈব দ্রাবক, আর নিষ্ক্রিয় মাধ্যম যেটা ওয়াটম্যান ফিল্টার কাগজ সাপোর্ট, যেটা এটাকে বলে সাপোর্ট। এই সাপোর্টের মধ্যে আমরা দ্রাবক চালনা করি, এটা চুয়ে উপরে উঠে যেটা। তো ওয়াটম্যান পেপার ইউজ করা হয় স্থির মাধ্যম হিসেবে পানি এবং চলনশীল মাধ্যম হিসেবে জৈব দ্রাবক ইউজ করা হয়। এক্ষেত্রে আমরা RF নামে একটা টার্ম পড়বে, এটাকে বলা হয় রিটেনশন ফ্যাক্টর। এটা হচ্ছে যৌগ কর্তৃক বা দ্রব কর্তৃক আমাদের যেই দ্রবটা ছিল আমরা অরিজিন লাইনে দিতাম যেটাকে টেস্ট করার জন্য, সেটা কর্তৃক মানে অতিক্রান্ত দূরত্ব, এবং এটা হচ্ছে নিচে দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব নিচে বসবে। এবং তোমরা দেখতে পারছিলা, যদি আমি একটু হোয়াইট বোর্ডে নিয়ে যাই, তোমরা এখানে দেখতে পারছো আমাদের দ্রাবক কর্তৃক যে অতিক্রান্ত দূরত্ব এটা কিন্তু আমাদের বেশি অরিজিন লাইন থেকে, দ্রাবক কর্তৃক বেশি, বাকি সবগুলাই কিন্তু দ্রাবকের চেয়ে কম। এবং যেহেতু আমাদের এই সূত্রে দ্রাবক নিচে দেয়া আছে, এর জন্য আমাদের এই RF এর মান সবসময় 1 থেকে কম আসবে, যেহেতু দ্রাবকের দূরত্বটা বেশি এবং এটা হরে আছে আমাদের, ঠিক আছে। RF এর মানটা সবসময় 1 থেকে ছোট হয়, অথবা 1 এর সমান হতে পারে ম্যাক্সিমাম যদি হয় তাহলে। আমি এখান থেকে যা দেখব, RF এর এই আগে লাগবে আমাদের প্রয়োগ, সবার আগে প্রয়োগ লাগবে অ্যামাইনো অ্যাসিড, লিপিড, স্টেরয়েড, হরমোন, নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, এইসব পৃথকীকরণে ও শনাক্তকরণে আমাদের এই পেপার ক্রোমাটোগ্রাফি ইউজ হয়। আমার যা জানা লাগবে RF থেকে, এটার কোনো একক নাই, RF এর কোনো একক নাই, 1 থেকে কম অথবা 1 এর সমান হতে পারে RF এর মানটা। উপাদান শনাক্ত করা যায়, অবশ্যই উপাদান শনাক্ত করার জন্য আমরা এটা করতেছি, এটা করতে হবে না বাদ দাও। RF এর মান দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে। RF এর মান দ্রাবক পরিবর্তন করলে RF এর মান পরিবর্তন হয়, স্বাভাবিক বিষয়, যেহেতু বিভিন্ন দ্রাবক বিভিন্ন দূরত্ব অতিক্রম করবে, এটা চেঞ্জ হবে। এই জিনিসটা আমরা পড়লাম। আমরা এখন যদি একটু কলাম ক্রোমাটোগ্রাফি দেখি, কলাম ক্রোমাটোগ্রাফি ছিল অধিশোষণ মাত্রার উপর ভিত্তি করে এবং স্থির মাধ্যম হিসেবে আমরা কঠিন পদার্থ এখানে ইউজ করছি, এবং আমার চলনশীল মাধ্যম হিসেবে আমরা তরল ইউজ করছি, যা আমরা একটু আগে পড়লাম। এর মূলনীতি কিছু না, এখানে আমরা স্থির মাধ্যম হিসেবে কিছু সূক্ষ্ম গুঁড়া, চকের গুঁড়া, অ্যালুমিনা এসব ইউজ করব।
এবং এখানে চলনশীল মাধ্যম রূপে দ্রাবক, অ্যালকোহল, পেন্টেন, ইথার এসব ইউজ করবো। ব্যাস, এখান থেকে আমরা আর কিছু পড়তে হবে না, আমরা জাস্ট উদাহরণ এবং কী কী ইউজ করবো স্থির এবং চলনশীল মাধ্যম হিসেবে একটু পড়তে হবে। এটুকু আমরা পড়লাম এবং লাগবে আমার উদাহরণ, যেটা কলাম ক্রোমাটোগ্রাফির উদাহরণ। এটা হচ্ছে গিয়া ভিটামিন, অ্যামাইনো অ্যাসিড এবং অ্যাস্টার এইসব পৃথকীকরণের ক্ষেত্রে এবং বিশোধনে আমাদের কলাম ক্রোমাটোগ্রাফি ইউজ হয়, এটুকু আমরা জানলাম। এক্ষেত্রে একটা মানে এমসিকিউ আছে, ক্রোমাটোগ্রাফির মাধ্যম বা দশা কয়টি? ক্রোমাটোগ্রাফি মানেই দুই, সব কিছু দুই দুই পড়লাম। এরপরে আমরা একটু দেখি, এখানে আরেকটা এমসিকিউ আছে, পেপার ক্রোমাটোগ্রাফিতে আরএফ এর মান কোনটি যুক্তিযুক্ত? আরএফ এর মান যুক্তিযুক্ত এটা 0.15, 1 হইতে পারে, তবে বেস্ট অ্যান্সার হচ্ছে 0.15, মানে একের থেকে সবসময় কম, ম্যাক্সিমাম হতে পারে 1, যেহেতু একের থেকে কম একটা আছে, এটাই অ্যান্সার। আমাদের বেস্ট অ্যান্সার চুজ করতে হবে, ডাবল অ্যান্সার যদি থাকে আমাদের এর মধ্যে বেস্ট অ্যান্সার চুজ করতে হবে, অ্যান্সার হবে একটা। আচ্ছা, তো চলে যাই আমাদের আরএফ এর, এই যে এখান থেকে আমরা কিছু জিনিস দেখতে পারি যে আরএফ এর মান যেটা রিটেনশন ফ্যাক্টর, এটা একের থেকে ছোট অথবা সমান হতে পারে যদি হাইস্ট চায়। এখান থেকে একদম লাস্ট পর্যায়ে চলে আসছে আমরা এই চ্যাপ্টারের। আমরা এখান থেকে শিখবো রাসায়নিক বিশ্লেষণ আসলে দুই প্রকার, একটা হচ্ছে গুণগত আর একটা হচ্ছে মাত্রিক। গুণগত মানে কোয়ালিটেটিভ, আর একটা হচ্ছে মাত্রিক মানে কোয়ান্টিটেটিভ, যেমন পরিমাণগত রসায়ন, এটা হচ্ছে গুণগত রসায়ন। যাই হোক, এখান থেকে আমরা যা পড়বো এটা হচ্ছে শিক্ষা পরীক্ষা। শিক্ষা পরীক্ষা এটা হচ্ছে আঙ্গিক বা গুণগত এক ধরনের। আমরা জানি যে রাসায়নিক বিশ্লেষণ দুই ধরনের, আঙ্গিক এবং মাত্রিক। শিক্ষা পরীক্ষা এটা হচ্ছে শুধু আঙ্গিক বা গুণগত, কিন্তু ক্রোমাটোগ্রাফি যেটা, এটা উভয়ই, অর্থাৎ আঙ্গিক মাত্রিক দুই শ্রেণীভুক্ত এটা। এই জিনিসটা আমরা জানলাম এবং এখান থেকে আমাদের এই চ্যাপ্টার শেষ হলো। আশা করি সবাই এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বা, এবং আজকে যা পড়াইলাম এটা ম্যাক্সিমাম আমাদের ছিল শর্ট সিলেবাসের বাইরেই, তাই একটু বোঝাতে হয়েছে এবং তোমাদের খুব বেশি বোঝার প্রয়োজনও নাই, তোমরা জাস্ট যা দেখাই দিলাম এসবে পড়বা। এবং মূলত আজকে যা ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে উদাহরণগুলা, এবং যা দাগা দিছি ওইসব পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এরই মাধ্যমে আমরা গুণগত রসায়ন আজকে শেষ করলাম এবং নেক্সট চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি শীঘ্রই ইনশাল্লাহ। তোমরা বলবা তোমাদের কি কি প্রয়োজন, এবং তোমাদেরকে একটা প্রশ্ন যদি আমি করি, যে চ্যাপ্টার তো শেষ, একটা প্রশ্ন যদি আমি করি যে কোন যৌগটা পানিতে অদ্রবণীয়? অপশন এতে দিলাম ক্যালসিয়াম সালফেট, বিতে দিলাম আমার ধরো বেরিলিয়াম সালফেট, সিতে দিলাম বেরিয়াম সালফেট, এবং ডিতে দিলাম আমার লেড সালফেট। এই চারটার মধ্যে তোমরা আমাকে বলবা কোন যৌগটা পানিতে অদ্রবণীয়, এবং তোমরা জানি অবশ্যই তোমরা সঠিক অ্যান্সার করতে পারবা, তোমরা বলবা বেরিলিয়াম সালফেট। এই জিনিসটা আমি কোশ্চেনটা কোথা থেকে করছি তোমরা জানো, আয়ন শনাক্তকরণের সেই চার্টের নিচে একটা লাইন দেওয়া ছিল ক্যালসিয়াম সালফেট যেটা পানিতে অদ্রবণীয়। বাকি দুইটা কোথায় আছে, এই বেরিয়াম সালফেট এবং লেড সালফেট, এই দুইটা কিন্তু আমরা লাস্ট ক্লাসে পড়ছি এবং আমাদের এই বই এই চ্যাপ্টারই আছে, যদি একসাথে নাই। আমরা যে অনেকগুলো বই পড়ি, অনেকগুলো সোর্স থেকে পড়াশোনা করি, এই সব পড়াশোনা করার আগে তোমার যে কাজটা করতে হবে, তোমার যে মেইন বুক, এই মেইন বুকের চিপা চিপা তোমার সব পারতে হবে। এই মেইন বুক যদি তুমি ভালো করে পারো, তখনই না তুমি অন্য বই দেখলে বুঝতে পারবে এটা আমার মেইন বই ছিল কি ছিল না। তুমি যদি মেইন বুকটাই ভালো করে না পড়ো, তুমি অন্য বই খুলে তোমার কাছে সবই মনে হবে নতুন। তোমার কাছে তুমি যাই দেখবা তাই মনে হবে যে আমার মেইন বইটা ছিল না, এটা নতুন দাগায় ফেলি। না, তোমার মূল কাজটা হচ্ছে তুমি আগে মেইন বইটা খুব ভালো করে পড়বা, যেটা অন্য বই অন্য সোর্স তুমি ওটা মানে অবশ্যই পড়তে হবে, পড়াশোনা করাই তোমাদের কাজ। তুমি যখন অন্য সোর্স খুলবা, অন্য বই খুলবা, তুমি যদি দেখেই বুঝতে পারো যে না এটা আমার মেইন বই ছিল না, ছিল কি ছিল না, ঠিক আছে? তাহলে মূল কাজটা হচ্ছে মেইন বই তুমি ভালো করে পড়বা। এই বেরিয়াম সালফেট লেড সালফেট কোথায় ছিল? এটা আমাদের ছিল ওই যে ল্যাটিস শক্তি, এরপরে আমাদের কী শক্তি জানি, ল্যাটিস শক্তি ওই ইয়াতেই ছিল, পার্ট 2.12.2 পরে হয়তো, মানে আয়ন শনাক্তকরণের আগের ইয়াটাতেই ছিল পোলারনের শক্তি যেটা। তো যাই হোক, সবার জন্য শুভকামনা, এবং নেক্সট চ্যাপ্টার আমরা খুব জলদি শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই ভালো থেকো।